বড় একটা বাড়ি। দোতলা বাড়িটার এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ঢেকে আছে অন্ধকারে। এদিকটায় মাঝে মাঝে কারেন্ট চলে যায়, ঠিক আজ যেমন গিয়েছে। একতলা বারান্দা ধরে একটা জ্বলন্ত লণ্ঠন হাতে নিয়ে কেউ একজন হেঁটে চলেছে। গোটা বাড়িটা যেন নির্জন হয়ে আছে। রাত কতটা হবে তা বলা যায় না। আশেপাশে বড় বড় গাছ রয়েছে। বাড়ির পেছনের দিকে খানিকটা জঙ্গল। গোটা বাড়িটা লম্বা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। আলো হাতে নিয়ে লোকটা একতলার বারান্দার একদম শেষের কাছে যেই পৌঁছেছে, অমনি মনে হলো বাইরের দিক থেকে যেন একটা খচখচ শব্দ আসছে। কথাটা ভেবে সে বাইরের দিকে তাকিয়ে দেখল, না, কোথাও কিছু নেই। বহু দূরে গেটের কাছে অন্ধকারটা বেশি। সেখানে যদি কিছু থেকেও থাকে তাহলেও সেটা এখান থেকে বোঝা সম্ভব নয়। কিন্তু তবুও সে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। লণ্ঠনের আলোটা মুখের এপাশে তুলে নিয়ে ভালো করে বাইরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু না, কোথাও কিছুই নেই। মনে মনে ভাবল, একটু আগেই কি একটা শব্দ শুনলাম বলে মনে হলো, কেউ তো একটা ছিল, কিন্তু মনে মনে একরাশ চিন্তা নিয়ে সে একতলা লম্বা বারান্দাটা পেরিয়ে দোতলার সিঁড়ির কাছে পৌঁছল। তারপর হাতের আলোটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে, এমন সময় আবার সেই শব্দটা শোনা গেল। এবার কিন্তু সে আর পিছনে তাকালো না। হয়তো রাতের বেলা কুকুর বিড়াল হতে পারে। এদিকটায় কুকুর বিড়াল খুব একটা দেখা যায় না, কিন্তু তাছাড়া আর এত রাতে কী বা হবে। লোকটা আলো হাতে আস্তে আস্তে উঠে গেল উপরের দিকে। ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। বাড়ির চারপাশের জঙ্গলটাকে নিজের রক্ষা কবচ বানিয়ে সে আস্তে আস্তে এক পা করে এগোতে লাগলো বাড়িটার দিকে। বাড়ির দোতলার ব্যালকনির কাছে কে যেন দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখতে পেয়েই ছায়ামূর্তি থমকে দাঁড়ালো। নিজের শরীরটাকে জঙ্গলের সঙ্গে আরও একবার মিশিয়ে নিল। উপরের দোতলা থেকে কেউ একজন গলা তুলে বলল, হরিদাস, হরিদাস, এই বাইরের জঙ্গলে একটা কি শব্দ হলো না? বাইরে কি কেউ আছে? গোটা বাড়িতে আলো নেই, একটু একটু আলো নিয়ে আয় ওপরে। বাইরে সিঁড়ির কাছে দাঁড়িয়ে হরিদাসের গলা শোনা গেল, আগে এখনই আসছি বাবু। এই নিচের তলায় আলো দিয়ে দিয়েছি, উপরের তলায় কর্তা মায়ের ঘরে আলো দিয়ে তারপরে আপনার ঘরেই আলো দিচ্ছি। কত ভাগা আগে আমার এখানে একটা আলো দিয়ে যা বলছি না? বাড়ি থেকেও ঢুকেছে নাকি? তোরা কি করিস বলতো সারাদিন? হরিদাস ততক্ষণে সিঁড়ি পেরিয়ে দোতলার কাছে উঠে এসেছে। দোতলার একদম অপর প্রান্তের ব্যালকনির কাছে দাঁড়িয়ে রয়েছে লোকটা। অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। সাদা রঙের পাতলা পাঞ্জাবি গায়ে, পরনে সাদা রঙের ধুতি, হাতে একটা লাঠি, চোখের উপর চশমা, মাথার সমস্ত চুল ধবধবে সাদা। এবার একটু গম্ভীর গলায় সে বলল, একটু আগে তো তুই নিচে ছিলি, ওইদিকে বাড়ির বাঁদিকে জঙ্গলটার মধ্যে কি একটা শব্দ হলো বলে মনে হলো না? হরিদাস ততক্ষণে আলো হাতে হাঁটতে হাঁটতে তার কাছে এসে পড়েছে। এবার একটু মাথা তুলে বলল, আগে শব্দটা তো আমিও শুনতে পেয়েছি, কিন্তু কাউকে তো দেখতে পেলাম না। তাছাড়া বাড়ির দারোয়ান তো দেখতে পেত যদি কেউ ঢুকতো। প্রাচীর তো আর সব জায়গায় আসতো নেই, এখানে ওখানে ভেঙে পড়েছে, যে কেউ ভেতরে ঢুকে পড়তে পারে, কিন্তু রাতের বেলা বাড়িতে কেউ ঢুকবে বা কেন? হরিদাস আর কিছু বলল না। সে জানে তার বাবু অমরেন্দ্র দত্ত সব সময় এমন সতর্ক। তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে সব কিছুতে নজর রেখে চলেছে। তাই জঙ্গলের দিক থেকে পাওয়া শব্দটা শুনে সে হয়তো কিছু ভেবে ফেলেছে। হরিদাস আলোটা ব্যালকনির কাছে রাখে। তারপর সেই আলো দিয়ে আরও একটা হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে এগিয়ে যায় পেছনের দিকে তার মায়ের ঘরে।
অমরেন্দ্র দত্ত কিন্তু একভাবে দাঁড়িয়ে থাকে ব্যালকনির কাছে, তার দৃষ্টি সেই জঙ্গলটার দিকে। এদিকে জঙ্গলের মধ্যে যে ব্যক্তি লুকিয়ে রয়েছে সেও বুঝতে পারছে অমরেন্দ্র দত্ত তাকিয়ে রয়েছে তার দিকে, তাই সে নিজেও জঙ্গল থেকে বের হতে পারছে না। তার নিঃশ্বাস ক্রমশ ঘন হয়ে আসছে। দারোয়ান যদি একবার এদিকে আসে তাহলে আলো ফেললেই তাকে দেখতে পাবে। দারোয়ানের কাছে টর্চ রয়েছে, টর্চ তার কাছেও রয়েছে, কিন্তু অমরেন্দ্র যতক্ষণ ওখান থেকে না সরছে ততক্ষণ সে ভেতরে ঢুকতে পারছে না। অমরেন্দ্র দত্ত একটু পরেই আলোটা হাতে নিয়ে ঘরের ভেতর ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি জঙ্গল থেকে বেরিয়ে এসে বাড়ির পেছনের দিকে চলে গেল। অমরেন্দ্র দত্ত ঘরে ঢুকে বিছানার এক পাশে দাঁড়ালো, তারপর টেবিলের উপর আলোটা রেখে যেন নিজের মনেই বলল, মাস খানেক পরে তো বাড়িতে পুজো, ছেলেটা কি এবারেও আসবে না? আগের বারে তো এলো না, এবারেও যদি না আসে। একটা অব্যক্ত অভিমান অমরেন্দ্র দত্তের গলায় ঝরে পড়ে। পাশের ঘরে কথাবার্তা শোনা যায়, কারা যেন কথা বলছে। গোটা বাড়িতেই তো লোক রয়েছে, কে কোথায় কথা বলছে অমরেন্দ্র দত্ত সেসব কথা নিয়ে ভাবে না। বাড়ির পেছনের দিকের জানালাটা খোলা, সেটা বন্ধ করার জন্য পেছনের দিকে আসছে। এবার কিন্তু স্পষ্টভাবে দেখতে পায় বাড়ির পেছনের দিক দিয়ে একটা ছায়ামূর্তি একরকম দৌড়ে বাড়ির পেছনের ভাঙা পাঁচিলটা টপকে বাইরে বেরিয়ে গেল। দৃশ্যটা দেখে অমরেন্দ্র দত্ত বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে জানলার কাছে। তারপর জানালাটার পাল্লাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে এসে বসে নিজের বিছানার উপরে। একটা সম্ভাবনা তার মাথায় উঁকি দিয়েছে, তাহলে কি সত্যি সত্যি তেমন কিছু হতে পারে? এরম কথাটা তাকে শশাঙ্ক যাদব একবার বলেছিল। অমরেন্দ্র দত্ত সে রাতে ঘুমোলেন না। অনেক রাতে যখন বুঝতে পারলেন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, ইলেকট্রিসিটিও এসে গেছে, তিনি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলেন একতলার একটা ঘরে। তারপর সেই ঘরের দরজাটা খুলে ঘরের আলো জ্বালিয়ে দিতেই দেখা গেল ঘরের একপাশে একটা লোহার সিন্দুক, পুরনো আমলের সিন্দুক। সিন্দুকের গায়ে একটা বড় হাতল লাগানো রয়েছে। যে হাতল ঘুরিয়ে সিন্দুক খুলতে হয় তেমনই একটি হাতল লাগানো আছে। অমরেন্দ্র দত্ত সেই সিন্দুকের সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপরে কি মনে হতে আস্তে আস্তে ফিরে এলেন আবার। পাহাড় পাহাড় কিন্তু আমার বেশ ভালো লাগে। আচ্ছা অয়নবাবু, আমার একটা কথা বলুন তো, পাহাড়ে আপনি যখন থাকতেন তাহলে সেখান থেকে সমতলে চলে এলেন কেন? রসিকবাবু, আমার বাড়ি সেখানে ডুয়ার্সে, তবে কাজের জন্য আমায় কলকাতাতেই থাকতে হয়। বুঝতেই পারছেন, এখানেই আমার অফিস রয়েছে, তাছাড়া এখানেই পোস্টিং। তবে এই কাজে আমি কিন্তু ভারতবর্ষের অনেক জায়গাতেই ঘুরেছি। রসিকবাবু, আপনি কিন্তু না বললে চলবে না, আপনাকে যেতেই হবে। আর সে আপনি কি করে আপনার কাছ থেকে সময় বার করবেন সে আপনি জানেন। তবে আপনাকে 7 দিন আগে যখন জানিয়েছি তখন আপনাকে যেতেই হবে। আপনি আর না করবেন না কিন্তু, মাত্র তো 10 দিনের ব্যাপার, দেখতে দেখতেই কেটে যাবে। রসিকবাবু একবার নিজের মাথার উপরে হাত বোলালেন, তারপরে গলা তুলে বললেন, কি গো, এই শ্রমিকবাবু আর অয়নবাবু কি বলছে? আমায় ডুয়ার যেতে বলছে। অয়ন আর শ্রমিক রসিকবাবুর বাড়িতেই এসেছিল তাকে ডুয়ার্সে যাওয়ার কথাটা বলতেই। সব শুনে রসিকবাবুর স্ত্রী কুমুদিনী রান্নাঘর থেকে বললেন, সে কথা আমায় বলে কোনো লাভ নেই তো। তোমার যদি সময় হয় তাহলে যাবে, ওনারা যখন তোমায় নেওয়ার জন্য এত দূর থেকে এসেছেন। তাছাড়া সেবার তো শান্তিনিকেতন থেকে ফিরে তুমি ওদের কথা আমায় বললে। রসিকবাবুর বছর 10-এর মেয়ে সৃজা এসে বাবার পাশের ফাঁকা জায়গাটায় বসল। তারপর রসিকবাবুর একটা হাত ধরে বলল, বাবা, তুমি ডুয়ার্সে যাবে? সেই যে আমরা একবার পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেখানে?
আমি ঘুরতে যাব না মা, আমি যাব ওই অয়নবাবুর বাড়িতে, তাদের বাড়ির পুজো দেখতে। তাছাড়া আমার সেখানে কাজও আছে, তাই তো তোমাদের নিয়ে যেতে পারবো না, বুঝলে মা? অয়ন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই রসিকবাবু হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে বলল, মা, তুমি এখন মায়ের কাছে যাও, দেখো ওনাদের চাটা হলো নাকি। আচ্ছা অয়নবাবু, একটা প্রশ্নের উত্তর দিন তো আমার। কথাটায় কেমন যেন একটা গম্ভীর ভাব ছিল। রসিকবাবুর প্রশ্ন শুনে অয়ন আর শ্রমিক একে অপরের মুখের দিকে তাকালো। তারপর অয়ন বলল, বলুন না, কি জানতে চান? বুঝতেই তো পারছেন, দিন কয়েক বাড়িতে রয়েছি। বাড়িতে থাকলে খাওয়া দাওয়ার ব্যাপারটা না ঠিক আমার হাতে থাকে না, আমার গিন্নির হাতে চলে যায়। তাহলে তো বলছি কি, ওখানে গেলে আপনারা বেশ ভালো ভালো খাওয়াবেন তো? খাওয়াবো খাওয়াবো, তবে আমাদের বাড়িতে কিন্তু যেমন খাওয়া দাওয়া হয় তেমন খাবারই কিন্তু খাওয়াতে পারবো। আমাদের বাড়িতে কিন্তু সমস্ত কিছু বাঙালিয়ানা। আমাদের আসল বাড়ি কিন্তু প্রথমে সেখানে ছিল না। ঠাকুরদার আমলে আমাদের বাড়ি ছিল মুর্শিদাবাদের কাছে, তারপর সেখান থেকে ঠাকুরদা ডুয়ার্সে চলে যায়। তবে ডুয়ার্সে আমাদের যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু আমাদের গোটা পরিবারটাই আছে, আর সেখানেই আমাদের বাড়ি সব থেকে বড়। দোতলা বাড়ি, এত বড় ছাদ, তাছাড়া সমস্ত ঘর মিলিয়ে 25টার বেশি ঘর তো হবেই। বলেন কি মশাই, 25টা? দেখুন, আমি এখানে পায়রার খোপের মতো ঘরে আমার পরিবার নিয়ে রয়েছি। আচ্ছা, যদি আমি ট্রান্সফার করি তাহলে আপনাদের বাড়িতে আমার থাকার ব্যবস্থা হবে? এই সময় কুমুদিনী চা দিতে এসেছিলেন। রসিকবাবুর কথা শুনে কুমুদিনী বললেন, কেন শুধু শুধু ওনাদের সাথে মশকরা করছো? ঘুরতে যাওয়ার কথা বলছেন, যাও না, ঘুরে এসো। আচ্ছা অয়নবাবু, এই আপনাদের বাড়ির পুজোটা কি উপলক্ষে? রাধাকৃষ্ণ পুজো। প্রতি বছর এই সময় আমাদের পারিবারিক রাধাকৃষ্ণ পুজো হয়। আমাদের বাড়িতে একটা মন্দিরও আছে, সেই মন্দিরেই পুজোটা হয়। তবে রসিকবাবু, আপনাকে কিন্তু আমি একটা জিনিস দেখাতে পারি। আমাদের বাড়িতে গেলেই দেখতে পাবেন মন্দিরে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে। উচ্চতায় 1 হাত মতো হবে, তবে সেই মূর্তিটা কিন্তু অষ্টধাতুর তৈরি। তাছাড়া সেই রাধাকৃষ্ণের মাথার মুকুটে 2টো নীলকান্ত মণিও আছে। রসিকবাবু চা ওদের দিকে এগিয়ে দিয়ে নিজেও তুলে নিয়েছিলেন। এবার বললেন, নীলকান্ত মণি অষ্টধাতুর? বাহ, বেশ বেশ, তাহলে তো ব্যাপারটা দেখতেই হচ্ছে। আচ্ছা অয়নবাবু, এই আপনাদের বাড়ির অষ্টধাতুর মূর্তি কখনো চুরি হয়নি? উফ, কি হচ্ছে রসিকবাবু, এমন প্রশ্ন কেউ করে? কেন করে না? বাড়িতে দামি কিছু থাকলে চুরি হওয়ার ভয় থাকে বলে দামি জিনিস লোকেরা ব্যাংকের লকারে রাখে কিংবা গোপন কোনো স্থানে রাখে। অয়নবাবু বলছেন তার বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি নাকি খোলা মন্দিরে থাকে, তাহলে নিশ্চয়ই তার জন্য পাহারার ব্যবস্থা আছে। পাহারাদার একজন বাড়িতে আছে, কিন্তু ওই মূর্তি কখনোই চুরির চেষ্টা হয়নি। তাছাড়া মন্দিরটা এমনিতেই সারাদিন বন্ধই থাকে, শুধু সন্ধ্যাবেলা আর সকালবেলা পুজোর সময় মন্দিরটা খোলা হয়। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, সেটা অবশ্য ওখানে গেলে তখনই জানতে পারবে। কি ব্যাপার অয়নবাবু? এখানে বসেই সব কিছু জেনে নিলে তো আর ওখানে গিয়ে তো কিছুই জানতে পারবেন না। এরকম করছেন কেন? আপনার বাড়ি উত্তরবঙ্গে হলেও আপনি তো কলকাতার সাংবাদিক। পুরো খবরটাই উত্তর বাংলা এডিশন না করে কলকাতা এডিশন কিছুটা অন্তত বলুন। সত্যি আপনি পারেনও বটে। আচ্ছা বেশ, বলছি কিছুটা। ওই রাধাকৃষ্ণের মূর্তির সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। শোনা যায় ওই রাধাকৃষ্ণ মূর্তি নাকি রাজা কৃষ্ণচন্দ্রের আমলে। রাজা কৃষ্ণচন্দ্রের কোনো এক পরিচিতের কাছে সেই মূর্তি রাজা কৃষ্ণচন্দ্র নিজেই দান করেছিলেন। ওই মূর্তি অনেক হাত ঘুরে তবেই আমার ঠাকুরদার কাছে আসে। কাজেই বুঝতেই পারছেন, ওই মূর্তি যেমন বহুমূল্যের, তেমন ওর ঐতিহাসিক গুরুত্বটাও কিন্তু অনেকটাই বেশি। তাই বাবা ওই মূর্তি বাড়ির বাইরে বের করতে চান না। হ্যাঁ রসিকবাবু, আমি এর আগে অয়নের বাড়িতে 2-1 বার গিয়েছি। ওর বাবার কাছে এই ব্যাপারে অনেক কিছু শুনেওছি।
আগের বছরও আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু অয়নেরই কিছু কাজ পড়ে গিয়েছিল, তাই যাওয়া হয়নি। দেখুন রসিকবাবু, এবারে কিন্তু আপনাকে সময় বার করতেই হবে। কাজের কথা বললে কিন্তু হবে না, ছুটি বার করে কিন্তু অবশ্যই যাবেন। আচ্ছা, ডুয়ার্সের কোথায় যেন আপনাদের বাড়িটা? ডুয়ার্সে বুংকুলুং বলে একটা গ্রাম আছে, পাহাড়ি গ্রাম, চারিদিকে পাহাড়, জঙ্গল, নদী, চা বাগানের মাঝে অসাধারণ একটা ঠিকানা। দূরে পাহাড়ের গায়ে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের হাতছানি। গ্রামের একদিকে আমাদের বাড়ি, ঠিক পাহাড়ের ঢালে নয়, পাহাড় থেকে খানিকটা দূরে। তবে বাড়ির ছাদে দাঁড়িয়ে কিন্তু পাহাড় ভালোভাবেই দেখা যায়। সেখানে বেশ খানিকটা জায়গা জুড়েই আমাদের বাড়িটা। এখন খানিকটা পুরনো হয়ে গেছে, তবে আরও কিছু বলতে যাচ্ছিল অয়ন, তার আগেই রসিকবাবুর মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা পকেট থেকে বের করে তারপর চোখের সামনে ধরতেই রসিকবাবুর মুখটা কেমন যেন হয়ে যায়। ওদেরকে বসতে বলে রসিকবাবু মোবাইলটা নিয়ে ঘর থেকে বাইরে ব্যালকনির দিকে এসে দাঁড়ায়। এখান থেকে কলকাতা শহরের বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়। যেদিকে চোখ যায় সেদিকে কংক্রিটের পাহাড়। আকাশটা ভালোভাবে দেখা যায় না। আকাশ দেখতে গেলে ব্যালকনি থেকে সামনের দিকে ঝুঁকে পড়তে হবে। দেখ শ্রমিক, যখনই কোনো দরকারি কথা থাকে তখনই রসিকবাবুর কিন্তু একবার না একবার ফোন চলে আসবেই। আরে নিশ্চয়ই অফিস থেকে ফোন এসছে, বুঝতেই তো পারছিস, পুলিশের কাজ করলে এমনটাই হয়। তুই তো ক্রাইম রিপোর্টার, তুই তো এইসব জানিসই। সে তো ঠিকই, আমাদের কাজটাই এমন আমরা বেছে নিয়েছি। ওরা বসে বসে চা খাচ্ছিল, এমন সময় রসিকবাবু ঘরে এসে ঢুকলেন। তার মুখে সামান্য হাসি। সে বলল, একেই বোধহয় বলে সোনাই সোহাগা। অফিস থেকেই ফোন ছিল, কথাবার্তা বলে কাজটা ফাইনাল করে নিলাম। আচ্ছা অয়নবাবু, আপনাদের এই বুংকুলুংয়ের কাছাকাছি বড়সড় একটা জঙ্গল আছে বললেন, তাই না? হ্যাঁ আছে তো, ওই যে বললাম তখন, মহানন্দা ওয়াইল্ড লাইফ অভয়ারণ্য আছে। তবে খুব কাছে নয়, একটু দূরে আছে। কিন্তু কেন বলুন তো, জঙ্গল দিয়ে আবার কি হবে? না, সেসব কিছু নয়। আসলে পাহাড় ঘুরতেই যখন যাব, তাহলে পাহাড়ের সাথে জঙ্গল, মানে পাহাড়ি জঙ্গল ব্যাপারটা খুব ভালো হতো কিনা, তাই আর কি জিজ্ঞেস করে নিলাম। সেরকমই আছে, আমাদের বাড়িটা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। জঙ্গল না বলে সেটাকে অভয়ারণ্যই বলা যায়, কারণ আগে জঙ্গল থাকলেও এখন সরকার জায়গাটাকে কাঁটাতারে ঘিরে ফেলেছে। মাঝে মাঝে ট্যুরিস্টদের ভেতরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু সেখানে শুনেছিলাম চোর আর শিকারীদের উৎপাত বেড়ে যাওয়ায় গোটা জায়গাটা এখন রক্ষীদের নজরে আছে। রসিকবাবুর মুখটা মুহূর্তের জন্য বদলে গিয়েছিল। তিনি আবার মুখে হাসি এনে বললেন, তাহলে তো ভালোই হলো। আপনার বাড়ির সোনার রাধাকৃষ্ণ দেখা হবে, তারপর জঙ্গলে হাতি দেখা হবে। ওই জঙ্গলে আপনি হাতি দেখতে পাবেন বলে আমার মনে হয় না। আর 2-1টা চিতা দেখলেও দেখতে পারেন, হরিণ দেখতে পারেন। হাতি দেখতে হলে আরো একটু দূরে চাপড়ামারি জঙ্গলে যেতে হবে, ওই মূর্তি নদীর কাছে। কিন্তু মূর্তি নিয়ে আপনি যেভাবে গুলিয়ে ফেলছেন। কেন? আমি আবার কি বললাম? ওই যে একটু আগেই তো বললেন সোনার রাধাকৃষ্ণ। সোনার নয় রসিকবাবু, ওটা অষ্টধাতুর রাধাকৃষ্ণ মূর্তি। ও মা, ভালো ছেলেকে সোনা ছেলে বলা গেলে ভালো মূর্তিকে সোনার মূর্তি বলা যাবে না? আপনিও না। দেখতে দেখতে ওদের যাত্রাটা ঠিক হয়ে গেল। সপ্তাহখানেক পর ওরা যখন ডুয়ার্সে বুংকুলুং গ্রামের কাছে ওদের গাড়িতে করে পৌঁছালো, তখন সময়টা দুপুর। পথে আসতে আসতে রসিকবাবু অনর্গল কথা বলে চলেছে। যাই দেখে তাই তার ভালো লেগে যায়। গাড়িতে চলতে চলতে দূরে পাহাড় দেখতে পেয়ে রসিকবাবু বলে উঠলেন, আহা, কি দৃশ্য দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সাধু সাধু। এবারে কিন্তু আর অয়ন কিংবা শ্রমিক তার কথায় বাঁধা দিল না। ওরা জানে ডুয়ার্সকে ভালো না বেশে থাকা যায় না। তাই কপালকুণ্ডলাতে নবকুমার যেভাবে মুগ্ধ হয়েছিল প্রকৃতির রূপ দেখে, এখন বুঝি রসিকবাবুর সেই অবস্থাই হয়েছে। আর তাই এই উপমা রসিকবাবুর মনে আসলো। ও, আরেকটা কথা বলা দরকার, ওরা এবারে 3 জন নয়, ওদের সঙ্গে আরও 2 জন রয়েছে।
শ্রমিকের স্ত্রী মল্লিকা ছাড়াও আছে জয়িতা নামের আরেকটি মেয়ে। অয়নের সাথে বিয়ে ঠিক হয়েছে জয়িতার, তবে তারা অনেকদিন ধরেই বন্ধু। বিশেষত অয়ন, শ্রমিক, মল্লিকা আর জয়িতা চারজনে একসময় কলকাতার একটা কলেজে পড়াশোনা করেছে, তাই সবাই সবাইকে চেনে। গাড়ি চালাচ্ছিল ড্রাইভারের পাশে বসেছিল রসিকবাবু, আর বাকি চারজন গাড়ির পেছনে। রসিকবাবু সামনে থেকেই অয়নকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা অয়ন বাবু, এই যে আপনি মানে জয়িতা ম্যাডামকে নিয়ে এসেছেন, ওটা আপনার বাড়িতে জানে? রসিকবাবু, আমাদের বাড়িতে কিন্তু সমস্ত কিছুই জানে। শুধু তাই নয়, জয়িতার বাড়িতেও জানে। সময় সুযোগের জন্য আমাদের বিয়ের ডেটটা পিছিয়ে যাচ্ছে। আসলে জয়িতা একজন স্কুল টিচার। এই যে রসিকবাবু, বলি কার কি হচ্ছে সে ব্যাপারে আপনার এত কৌতূহল কেন বলুন তো? ও, বোলপুরে নিজের ভাইয়ের মতো দুটি বন্ধু পেলাম, আর এখন জানলাম আমি পর। আচ্ছা বেশ, আর কৌতূহল দেখাবো না। এই জঙ্গলে আমি নবকুমারের মতোই একাই কাটবো। ওই দেখো, মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে বসলেন যে। উফ, আপনি যে বড্ড অভিমানী। এদিকে নিজেই মজার মজার কথাবার্তা বলবেন, আর আমরা কিছু বললেই মুখ ফুলিয়ে বসে থাকবেন। অয়ন, জয়িতা আর মল্লিকা তিনজনই হাসছিল। এবার মল্লিকা বলল, আচ্ছা রসিকবাবু, শ্রমিকের কাছে শুনেছি আপনি নাকি অনেক কেসের সমাধান করেছেন। পুলিশের অদ্ভুত কিছু কেস ক্রাইম ব্রাঞ্চে আপনার হাতে আসার সঙ্গে সঙ্গে আলোর মতো সহজ হয়ে গেছে। ব্যাপারটা কি সত্যি? জানেন তো ম্যাডাম, আপনি ভাবছেন আমি সব করি। আমি কিছুই করিনি ম্যাডাম। আসলে স্থানীয় পুলিশই সমস্ত কিছু করে তারপরে আমার কাঁধে দোষ চাপায়, যাতে যাতে পরে যারা এখন জেলে রয়েছে তারা বাইরে বেরিয়ে এসে মারতে চাইলে আমাকেই মারে। সত্যি অয়ন, রসিকবাবুর সম্পর্কে যা শুনেছিলাম তা অনেকটাই কম। উনি যে শুধু একজন পুলিশের লোক তা কিন্তু নয়, উনি খুব ভালো হাসাতেও পারেন। আরও অনেক কিছুই পারে। আস্তে আস্তে ব্যাপারটা পরে ঠিকই বুঝতে পারবি। এখন বাড়িতে পৌঁছলেই হয়। উফ, বড্ড খিদে পেয়েছে। খিদের জন্য বাড়িতে যাওয়ার কি দরকার? আশেপাশে কোনো হোটেল দেখে যদি। আর না রসিকবাবু, ট্রেনে অত কিছু খাবার পরেও আমরা স্টেশনে নেমে আবার হোটেলে আপনার জন্য খেয়েছি। আর সেটাও সত্যি বলতে গেলে আমরা তো খাইনি, খেয়েছেন আপনি। কাজেই এখন আর হোটেলে কিছু না, একেবারে বাড়িতে গিয়ে। বাড়িতে গিন্নি আর বাইরে আপনারা। ধর, ঘুরতে এসেছি না জেলখানায় রয়েছি বুঝতেই পারছি না। ওদের গাড়িটা একটা বড় পুরনো বাড়ির সামনে গিয়ে থামল। বাড়ির বাইরের পাঁচিলটা এখানে ওখানে ভেঙে পড়েছে। গেটের কাছে একজন পাহারাদার দাঁড়িয়েছিল। তার মাথায় একটা লাল রঙের কাপড় বাঁধা, হাতে একটা বড় মোটা লাঠি। চেহারাটাও যেমন লম্বা তেমন তাগড়াই। গাড়িটাকে দাঁড়াতে দেখে সে লাঠি হাতে গেটের একদম মাঝখানে এসে দাঁড়ালো কিছু একটা বলতে হয়তো। কিন্তু জয়িতার পরে যখন অয়ন নামলো গাড়ি থেকে, তখন চেনা মানুষের মুখ দেখে তার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, আরে ছোট দাদাবাবু এসেছে, আরে আসো আসো, এসে এগিয়ে যাই, সকলকে খবর দিয়ে আসি। কথাটা বলতে বলতে সে পেছনের দিকে চলে গেল। দ্রুত অয়ন বলে উঠল, আরে রঘুবীরদা, যাচ্ছ কোথায়? আরে আমাদের জিনিসপত্রগুলো যদি একটু নামিয়ে যেতে। ওই দেখো কোথায় চলে গেল। উফ, এই শ্রমিক, তাড়াতাড়ি নাম তো, হাতে হাতে করে নামাতে হবে সব। হাতে হাতে করে নামাতে হলো না। একটু পরেই রঘুবীর আরও দুজন কাজের লোক নিয়ে গাড়ির কাছে এসে পড়ল। ওদের আপত্তি না শুনে ওদের জিনিসপত্রগুলো ওরা নামিয়ে নিয়ে গেল। একটু পরেই এসে দাঁড়ালো অমরেন্দ্র দত্ত, অয়নের বাবা। অয়ন এগিয়ে গিয়ে তাকে প্রণাম করতেই তার দেখা দেখি শ্রমিক এবং মেয়েরাও প্রণাম করল। রসিকবাবু এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে কি মনে করে যেন দুটো হাত জড়ো করে নমস্কার করল। অমরেন্দ্রবাবু হাসি মুখে প্রতি নমস্কার করে এবারে অয়নের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি তো ভেবেছিলাম তুমি এবারেও আসবে না। বাড়িতে আসার কোনো প্রয়োজনই তোমার হয় না, এখানে আসবেই বা কেন? এই পুরনো ভূতের বাড়িতে তোমাদের থাকার প্রয়োজন নেই তো।
বাবা এখন এসব কথা থাক না, পরে না হয়। না না, কেন থাকবে কেন? সবাই শুনুক, ওরা তো তোমার বন্ধুই। আর এই জয়িতারও তো সব শোনা দরকার। বিয়ের পর তোমরা ছেলেমেয়েরা কলকাতায় চলে যাবে, তারপরে আমরা আর কতদিন? এই গোটা বাড়িটা ভূতের মতো পড়ে থাকবে। কেন, বর্দা আছে, মেজদা আছে, শুধু আমার জন্য তার কোনো কিছু আটকে থাকবে না। ব্যাপারটা ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। আরও কিছু একটা হতো তার আগেই একজন মহিলা এসে পড়ল সেখানে। তিনি অয়নের মা রাজেশ্বরী দেবী। তাকে দেখে অয়ন এগিয়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই মহিলার চোখ ছলছল করে উঠল। কতদিন পর এলি বাবা, কতদিন পর, কত রোগা হয়ে গেছিস। 2 বছর আগে যখন এসেছিলাম তখন ওই কথাই বলেছিল, তবে তখনের চেয়ে কিন্তু এখন একটু মোটা হয়েছি। সমস্ত কথা কি বাইরে বসেই হবে? তোমরা সবাই ভেতরে চলো। কথাটা শুনে ওরা তাকিয়ে দেখল পাশাপাশি দুজন এসে দাঁড়িয়েছে। রসিকবাবুর মনে হলো তাদের মুখটা অনেকটা অয়নের মতোই। একথা ও কথা বলতে বলতে ওরা ঘরে গিয়ে ঢুকল। দোতলায় পাশাপাশি 3টে ঘর ওদের জন্য বরাদ্দ করা হলো। এ বাড়িতে মানুষ মোট 7 জন, তাছাড়া 4 জন কাজের লোক, একজন দারোয়ান আর কাজের লোকদের থাকার জন্য নিচের তলার ঘরগুলো রয়েছে। ওপরের ঘরগুলোতে অমরেন্দ্র দত্ত, তার স্ত্রী লক্ষ্মী দত্ত, বড় ছেলে অপূর্ব, মেজ ছেলে অনিন্দ এবং তাদের পরিবার থাকে। একদম শেষের দিকের পাশাপাশি 3টে ঘরে, একটাতে রসিকবাবু, একটাতে শ্রমিক আর অয়ন, আর অন্যটাতে জয়িতা আর মল্লিকার থাকার ব্যবস্থা হলো। যদিও অয়ন চেয়েছিল জয়িতা ওর রুমেই থাকুক, কিন্তু জয়িতা আর মল্লিকা নিজেরাই উল্টে জোর করলো। বলল কলেজে ওদের 4 বন্ধুরা অনেক দিন বাদে বাইরে ট্রিপ একসাথে, কাজেই মেয়েরা আর ছেলেরা আলাদা রুমে আলাদা আড্ডা হবে না নাকি। যাই হোক, ওরা বেশ ক্লান্ত হয়েছিল, তাই হাত মুখ ধুয়ে খাবারের ব্যবস্থা হলো। খাবারের ব্যবস্থা একতলার একটা ঘরে হলো। সেখানে ঠান্ডা মেঝের উপর আসন পেতে পাশাপাশি ওদের খেতে দেওয়া হলো। খাবার তদারকি করলেন রাজেশ্বরী দেবী এবং তার 2 বউ যামিনী ও মালবিকা। খেতে খেতে রসিক একবার বললেন, আচ্ছা মাসিমা, আপনাদের এখানে ওই চাঁদমারা না চাঁদপাড়া একটা জঙ্গল আছে না, ওটা এখান থেকে গাড়িতে যাওয়া যায়? হ্যাঁ, সে তো চাপড়ামারি, গাড়িতেই যাওয়া যায়, 2 ঘন্টা মতো লাগবে। কিন্তু এখন কি আপনি ওখানে যাবেন? কারণ এই সময়টা তো ওদিকে কাউকে ঢুকতে দেয় না, বিশেষ করে কয়েকটা খবর কিছুদিন ধরেই। রসিকবাবু, 2 দিন পরেই পুজোটা শেষ হোক, তারপরে আমি আপনাকে ঠিক ওখানে নিয়ে যাব। রসিকবাবু আর কিছু বললেন না। তিনি যেন কিছু একটা ভাবছিলেন। চুপচাপ খেতে খেতে রসিকবাবু যেন ভাবের জগতে প্রবেশ করলেন। তার ওই অবস্থা দেখে অয়নের দিকে তাকিয়ে শ্রমিক আস্তে আস্তে বলল, কি ব্যাপার বলতো? আরে আমিও তো সেটাই ভাবছি। রসিকবাবু চুপ করে খেয়ে যাচ্ছেন, থালা খালি হয়ে যাচ্ছে, অথচ কিছুই বলছেন না। কি ভাবছে বলতো লোকটাকে কিন্তু আমি একদম বিশ্বাস করি না। কি হচ্ছেটা কি? খেতে দে না, খাচ্ছে যখন খাক না। আরে কিছু একটা ভাবছে মনে হয়। একটু আগে যখন আমরা ঘরে গেলাম তখন দেখলাম রসিকবাবু মোবাইলটা নিয়ে বারান্দায় একটা ব্যালকনির দিকে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে। আমার যেন মনে হলো কিছু একটা বলছিলেন, ঠিক বুঝতে পারিনি, তবে কিছু একটা বলছিলেন। কথাটা মনেও পড়ছে না এই মুহূর্তে। মল্লিকা কথাটা আস্তে আস্তে বলেছিল। তারপর শ্রমিককে চুপ করে থাকতে বলে খাবার খাওয়ায় মন দিল। খাওয়া দাওয়া শেষ হতেই মেয়েরা মেয়েদের ঘরে চলে গেল। শ্রমিক আর অয়ন ওদের ঘরের বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। রসিকবাবু নিজের ঘরে চলে গিয়েছিল। সবার একটু বিশ্রাম প্রয়োজন ছিল। সন্ধ্যের একটু পরে রসিকবাবুর ঘরের দরজায় ধাক্কা পড়ল। কি ব্যাপার অয়নবাবু, শ্রমিকবাবু? অয়ন আর শ্রমিক ঘরে ঢুকে পড়ল।
আপনি কি করে বুঝলেন যে আমরা এসেছি, অন্য কেউ নয়? এই সময় আমার ঘরে অন্য কেউ আসবে বলে ঠিক মনে হলো না। তাছাড়া আপনি তো জানেন স্যার, আপনি গায়ে যে সেন্টটা মাখেন সেটা আর অন্য কেউ মাখে না। আপনি নিজেই বলেছেন সে কথা। অন্তত আমার চেনাশোনা কেউই তো মাখে না, তাই ব্যাপারটা বুঝতে খুব একটা অসুবিধে হলো না। এই দেখুন, বাইরে দাঁড়িয়ে আছেন। আসুন আসুন, ভেতরে আসুন। রসিকবাবু, কি ব্যাপার বলুন তো? এখানে আসার পর থেকে আপনি কেমন অন্যমনস্ক হয়ে রয়েছেন। খাওয়ার সময়ও বেশি কথা বললেন না, তাছাড়া মাঝে মাঝে নাকি মোবাইলে। সঙ্গে সঙ্গে রসিকবাবুর ফোনটা বেজে উঠল। তিনি 1 মিনিট বলে বাইরের দিকে চলে গেলেন। অয়ন বলল, এই ব্যাপারটা কি বলতো? রসিকবাবুকে আমরা কাজ থেকে ছুটি করে ঘুরতে নিয়ে এলাম, নাকি রসিকবাবু আমাদের সাথে ছুটির নাম করে এখানে কোনো একটা কাজে এসেছেন অফিসের? হ্যাঁ, আরে ওসব কোনো ব্যাপার নয়, নিশ্চয়ই কলকাতায় কিছু একটা হয়েছে, সেই নিয়ে বারবার রসিকবাবুর সঙ্গে কেউ কথা বলছে। জানিসই তো, লোকটা বাইরে এমনি যাই দেখাক না কেন, ভিতরে ভিতরে মাথার বুদ্ধি অনেক। ওই দেখুন স্যার, এসব কি বলছেন? আমার চেয়ে আপনাদের বুদ্ধি বেশি। আমি তো আগেই বলেছি, স্থানীয় পুলিশের লোকেরা নিজে নিজেই কাজগুলো করে নেয়, পরে আমার নামে দোষ চাপিয়ে দেয় যাতে কিছু হলে। ব্যাস, থাক, আর প্রয়োজন নেই। আপনার ফোন করা হয়ে গেল। আচ্ছা, এবারে বলুন তো রসিকবাবু, আপনি বারবার জঙ্গলের কথা বলছিলেন কেন? রসিকবাবুর মুখটা মুহূর্তের জন্য কেমন হয়ে গেল। তারপরেই তিনি সামলে নিয়ে ঘরের জানালাটা খুলে দিতে দিতে বললেন, জঙ্গলে জঙ্গলে কিছুই না। আপনারা তো বললেন চিতা আর হরিণ। আরে ওটা কি? ততক্ষণে চারপাশটায় অল্প অন্ধকার নেমে এসেছে। মন্দিরটা বাড়ির সামনের দিকে, গেট দিয়ে ঢুকে ডান দিকে। বাঁ দিকটা জঙ্গল হয়ে আছে। সেই জঙ্গল এখন অল্প কাটা হয়েছে, কিন্তু বাড়ির পেছনের দিকের জঙ্গল আর গাছপালাগুলো আগের মতোই রয়ে গেছে। রসিকবাবু সেদিকে তাকিয়ে রইল। শ্রমিক অয়ন তাড়াতাড়ি উঠে গেল, আর ঠিক তখনই দেখতে পেল দুটো লোক হাঁটতে হাঁটতে পেছন দিক দিয়ে সামনের দিকে হেঁটে আসলো, আর বারবার পিছনের দিকে কি যেন একটা দেখালো। কি ব্যাপার বলুন তো অয়ন বাবু, এরা কারা? আমাদের বাড়ির পুজোর দিনগুলোই লোকেদের খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না হবে। অনেক লোকেরই নিমন্ত্রণ থাকে, তাই কয়েকজন আগে থেকেই বাড়িতে রাখা হয় সমস্ত কাজ করানোর জন্য। এরা তাদেরই কেউ হবে। কিন্তু কাজকর্ম তো বাড়ির সামনের দিকে, পেছনের দিকে এরা কি করছে? মানে পেছনে ওরা কি করতে গিয়েছিল? আরে রসিকবাবু, হয়তো এরা কোনো কাজে গিয়েছিল। এছাড়া একভাবে বাড়ির সামনে কাজ করতে করতে এমনি একটু হাওয়া খাওয়ার জন্যও তো পেছনে গিয়ে থাকতে পারে। হাওয়া খাওয়ার কথায় মনে পড়লো, চলুন তো ব্যালকনির কাজটা গিয়ে দাঁড়াই। কথাটা বলে রসিকবাবু আর অপেক্ষা না করে ব্যালকনির কাছে এগিয়ে গেল। ওরা তিনজন পিছু পিছু বেরিয়ে এলো ব্যালকনির কাছে। লোকগুলো ততক্ষণে বোধহয় সামনের দিকে এগিয়ে গিয়ে সামনে মন্দিরের কাছে থাকা কয়েকজন লোকের সঙ্গে মিশে গেছে। সেদিকে তাকিয়ে রইল ওরা। চারপাশটা অন্ধকার নামতে শুরু করেছে। রসিকবাবু, কি হয়েছে আপনার? আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন এখানে এসে রোজই জমিয়ে পুজোর ভোগ খেতে পাবো, কিন্তু এখানে তো তেমন কিছুই মনে হলো না। ওই দেখো, আরে আমরা তো দুদিন আগেই চলে এসেছি, নইলে তো দেখলেন আমার বাবা কেমন অভিমান করেন। আজকে পুজো নয়, দুদিন পরে পুজোর দিন, এবং তারপর তো টানা কদিন আপনি মন খুলে খেতে পারবেন। অনুষ্ঠান তো রোজই চলবে। তবে আজ রাতে কিন্তু আমাদের জন্য পোলাও, বেগুনি আর আলুর দমের ব্যবস্থা হচ্ছে, আর সঙ্গে আম, কাঁঠাল আর দই থাকছে। কি খাবেন তো রাতে? জয়িতা মল্লিকা মিলেই প্ল্যান করেছে, নিজেরাই রান্না করছে। রসিকবাবু হেসে উঠল। তারপরে ব্যালকনির দিকে পিঠটা হেলান করে একটা অদ্ভুত কায়দায় ব্যালকনিটা 2 হাতে চেপে ধরে মাথা থেকে বেশ খানিকটা এগিয়ে দিল ব্যালকনির দিকে। আরে কি করছেন? একটু ব্যায়াম করছি, আবার রাতের বেলা খেতে হবে তো, ব্যায়াম না করলে খাওয়া তাড়াতাড়ি হজম হবে না। রসিকবাবু মাথাটা ঝুঁকিয়ে একবার এই দিকে একবার অন্যদিকে করতে লাগলেন। কিন্তু অয়ন আর শ্রমিক রসিকবাবুর চালাকিটা কিন্তু এবার আর ধরতে পারল না, কারণ রসিকবাবুর নজর ছিল তখন অন্য কিছুর দিকে। হয়তো
অন্য কারোর দিকে। রাত্রের দিকে খাওয়া দাওয়া করে ওরা সকলেই এক ঘরে বসেছে। সেখানে তখন এসে উপস্থিত হলেন অমরেন্দ্র দত্ত। তিনি ঘরে ঢুকতেই ওরা বিছানা থেকে উঠে বসল। অমরেন্দ্র দত্ত সকলকে বসতে বলে একটা চেয়ারে নিজে বসে বললেন, অয়নের কাছে শুনলাম আপনি নাকি কলকাতা পুলিশের গোয়েন্দা। আপনাকে দেখে তো পুলিশের গোয়েন্দা বলে মনে হয় না। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। আর সবাইকে যদি পুলিশের গোয়েন্দা বলে মনে হয় তাহলে অপরাধী তো দূর থেকে দেখেই বুঝতে পেরে যাবে। তাই আর কি, চেহারাটা এরকম হলে গোয়েন্দার কাজ করে সুবিধা আছে। সমাজের কেউই সন্দেহ করতে পারবে না। কাজ করি না যদিও, লোকাল থানার পুলিশই করে কাজ, শুধু শুধু আমার নামে। কি হচ্ছে? সবসময় আপনার ওই বোকা বোকা কথাগুলো না বললেই নয় কি? আমি আবার কি করলাম? আমি তো সত্যি কথাই বলছিলাম। আপনাদের ঘরে এ সময় আসার একটা বিশেষ কারণ রয়েছে। আসলে দুদিন পর বাড়িতে পুজো। এই অষ্টধাতু রাধাকৃষ্ণ মূর্তিটা বাইরে বার করার কথা, কিন্তু এর আগে ওই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তিটা চুরি করার একটা চেষ্টা হয়ে গেছে। রাতের বেলা বাড়ির পিছনে অন্ধকারে অজানা কোনো ব্যক্তি ভারী বস্তুর আঘাতে আমাদের রঘুবীরকে বেশ খানিকটা জখম করেছে। তবে আমার কথা সে ব্যাপারটা বাইরে কাউকে জানায়নি। এই কথা শুনে রসিকবাবুর দুটো চোখ বড় বড় হয়ে উঠল। তার জোড়া ভুরু তীর তীর করে কাঁপল। তার নাকের নিচের গোঁফটাও কেমন যেন সুরসুর করল। রসিকবাবু বললেন, এই কারণেই কি আপনাদের কাজের লোক রঘুবীরের মাথায় লাল কাপড় বাঁধা, যাতে ক্ষতটা কেউ দেখতে না পায়? সাদা কাপড় বাঁধলে এই ব্যাপারটা চোখে পড়বে, তাই লাল কাপড় বাঁধা। ঠিকই বলেছেন। আমার মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে বাড়ির ওপর কেউ নজর রাখছে। রাতের বেলা এদিকটা লোডশেডিং হয়। লোডশেডিংয়ের সময় বাড়ির ভেতরে কারা যেন ঢুকে পড়ছে। রঘুর একার পক্ষে তো সব দিকটা দেখা সম্ভব নয়। তাছাড়া পাঁচিল এখানে ওখানে ভেঙেও পড়েছে। দেখুন দেখি মশাই, পাঁচিল যখন ভেঙে পড়ছে তবে তো ঠিক করে নিলেই হয়, তাহলে তো আর ভয় থাকে না। তা তো হয়, কিন্তু ঠিক করব কাদের জন্য বলুন তো? তাছাড়া পাঁচিল ঠিক করতে গেলে তো অনেক টাকার ব্যাপার। আমার একার পক্ষে এখন আর সেসব সম্ভব নয়। এক সময় আমাদের বংশ অনেক বড় ছিল, কিন্তু এখন নাম থাকলেও আগের মতো কিছুই নেই। কাঠের ব্যবসাও এখন আর ভালোভাবে চলে না। তাছাড়া বড় ছেলে কাঠের ব্যবসাটা নিয়ে খুব একটা খুশিও নয়। সে অন্য ব্যবসা করতে চায়। সব সময় ব্যবসা ভাগ করার কথা বলে। নিজের ব্যবসা বিক্রি করে সে অন্য ব্যবসা করবে। মেজো ছেলে অনিন্দ ব্যবসাতে মন নেই, সে এখানে থাকবে না, আর সে কলকাতায় গিয়ে ওখানে ব্যবসা করবে। আসলে কেউ আমার সঙ্গে এখানে আর থাকতেই চায় না। বাবা, ব্যাপারটা তেমন নয় আসলে। অমরেন্দ্র দত্ত হাত তুলে জয়িতাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি অয়ন, সকলেই তোমরা পেশার কারণেই কলকাতায় থাকতে বাধ্য, কিন্তু এটা তো আমার বাড়ি, আমার বাবার নিজের হাতে তৈরি করা বাড়ি। সব কিছু ছেড়ে ছুড়ে তো আর আমি এখান থেকে চলে যেতে পারি না। না, সবাই বাড়ি ছেড়ে গেলেও আমরা বুড়ো বুড়ি দুজনে এখানেই থেকে যাব। তাতে যদি সবাইকে ছেড়ে থাকতে হয় তাতেও আমাদের আপত্তি নেই। অয়ন চুপ করে রইল, কোনো কথা বলল না। এবার মল্লিকা বলে উঠল, আচ্ছা আঙ্কেল, চুরির ব্যাপারে কি একটা বলছিলেন? মানে মানে বাড়িতে চোর ঢুকেছিল বললেন, সত্যি চুরি হয়েছে? না, চুরি হয়নি, কিন্তু আমার মনে হয় মন্দিরের অষ্টধাতুর মূর্তিটার দিকেই চোরের নজর রয়েছে। মন্দিরটা বন্ধ থাকে, তাই সুযোগ করে উঠতে পারে না। কিন্তু সমস্যা হলো পুজোর আগের দিন এবং পুজোর দিন এবং তারপরে একদিনও আসল মূর্তিটা বাইরে থাকে। এই কথাটাই আপনি আমাকে বলেননি, তাই না? আচ্ছা অমরেন্দ্রবাবু, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, করুন। বলছি অমরেন্দ্রবাবু, এই যে আজ যে মাছটা খেলাম, সে মাছটা কোথাকার? মানে বাজারে কিনা নাকি মানে আপনাদের পুকুরের? আসলে মাছটা কিন্তু বেশ ভালো ছিল। কথাটায় সকলেই কেমন যেন অদ্ভুত চোখে তাকালো রসিকবাবুর দিকে। জয়িতা আর মল্লিকা
কোনো ক্রমে নিজেদের হাসি চেপে রেখেছিল। অমরেন্দ্রবাবু কিন্তু ব্যাপারটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বললেন, মাছ বাজার থেকে নয়, তবে যাদের সঙ্গে আমাদের কারবার তারা আমাদের ভালো জিনিসটাই দেয়। আপনাকে প্রতিদিনই আমরা ওই মাছ খাবো, চিন্তা নেই, কিন্তু রসিকবাবু ব্যাপারটা আপনাকে একটু দেখতে হবে। আমি চাই না পুজোর মধ্যে বাড়িতে কোনো সমস্যা হোক। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনার বাড়িতে মন্দিরে যে অষ্টধাতুর মূর্তিটা আছে সেটা নকল, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, সেটা নকল। তবে নকল আর আসলের মধ্যে পার্থক্য খুব একটা করা যাবে না। নকলটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন আসলের মতো পিতলের মূর্তি। তার মাথার দুটো নীলকান্তমণি একদম আসল নীলকান্তমণির মতন তৈরি করা হয়েছে। ওটা আমার ঠাকুরদার আমলে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটা শুধুমাত্র পুজোর 3 দিন বাইরে থাকে। এর আগেও একবার পুজোর সময় মূর্তিটা চুরি হওয়ার সম্ভাবনা হয়েছিল, তবে সেটা তো অনেক বছর আগের কথা। তারপরে আর তো। শশাঙ্ক আমায় কয়েকবার বলেছিল মূর্তিটা বাড়িতে না রেখে অন্য কোথাও রাখতে। ওই মূর্তিটা যে অনেক দামি, তাছাড়া তার সঙ্গে অনেক ঐতিহাসিক গুরুত্ব জড়িয়ে রয়েছে। শশাঙ্কর কথাটা শুনলেই ভালো হতো, কিন্তু এখন তো আর সেটা বাইরে রাখা যাবে না এত অল্প সময়ের জন্য। আচ্ছা আঙ্কেল, মূর্তিটা যেখানেই থাকুক না কেন পাহারা বাড়িয়ে দিলেই তো হয়। তাছাড়া পুজোর কয়েকটা দিন যদি মূর্তিটার আশেপাশে পাহারা বাড়িয়ে দেওয়া যায় তাহলে তাহলে কেমন হয়? দেখো জয়িতামা, সত্যি কথা বলতে মূর্তিটার উপরে বাইরের লোকেদের যেমন নজর রয়েছে, তেমন আমার মনে হয় বাড়ির লোকেরও সেই মূর্তিটা। কিছু একটা বলতে গিয়ে অমরেন্দ্রবাবু চুপ করে গেলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, রসিকবাবু, এখন আপনাকে কিছুই করতে বলছি না, তবে যদি দুর্ভাগ্যক্রমে মূর্তিটা চুরি যায় তাহলে কিন্তু আপনাকে ব্যাপারটা দেখতে হবে। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন অমরেন্দ্রবাবু। কিন্তু আমার আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে। রসিকবাবু কি প্রশ্ন করবেন সেটা বুঝতে পেরেছিল বোধহয় অয়ন আর শ্রমিক। তাই শ্রমিক তাড়াতাড়ি করে বললেন, আর কোনো প্রশ্ন নেই রসিকবাবু, আর নয়, প্লিজ, অন্তত এখন নয়। আরে শ্রমিক বাবু, আপনি চিন্তা করবেন না, আমি কাজের প্রশ্নই করব। হ্যাঁ, যা বলছিলাম, আচ্ছা অমরেন্দ্রবাবু, এই বাড়িতে যারা কাজের জন্য এসেছে, পুজোর জন্য তাদের কে জোগাড় করেছে? আমার বড় ছেলে অপূর্ব। কেন বলুন তো? না, কিছু না। হ্যাঁ, আচ্ছা অয়নবাবু, এই জঙ্গলে ঘোরার ব্যাপারটা পুজোর আগে আগে। অয়নের মুখটা দেখে রসিকবাবু আর কিছু বললেন না। অমরেন্দ্রবাবু কি ভাবলেন কে জানে। অমরেন্দ্রবাবু বেরিয়ে যেতেই বাকিটা নিজের নিজের ঘরে চলে গেল। রসিকবাবু চুপ করে বিছানার উপর বসে রইলেন। তারপর মোবাইলটা খুলে নিয়ে তাতে ফোন করলেন। অপর প্রান্তের কথা শোনা গেল না, কিন্তু রসিকবাবু বললেন, মনে হচ্ছে কাজটা করতে পারবো। আশেপাশের কয়েকজনকে কাজে লাগিয়ে দাও, আর তাছাড়া বঙ্কুলমের কাছে যে বাড়িতে আমি আছি সেখানে অন্তত 2 জনকে। রসিকবাবু আর কিছু বলল না। হুট করেই তার মনে হলো দরজার কাছে যেন একটা পায়ের শব্দ পেয়েছে সে। কেউ যেন দরজার কাছে এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে তিনি মোবাইলটা রেখে দিলেন। তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দরজাটা খুলতে যাবেন, ঠিক সেই সময় পায়ের শব্দটা ছুটে চলে গেল সামনের দিকে। তিনি তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কোথায় যেন একটা দরজা বন্ধ হওয়ার শব্দ হলো, কিন্তু তার ঘরের পাশে অয়ন, শ্রমিক আর তারপর অপূর্ববাবু, অমরেন্দ্রবাবু, অনিন্দবাবু সবার ঘর রয়েছে। তাদের মধ্যে কি কেউ তাদের ঘরের দরজায় আড়ি পেতেছিল? সেটা বোঝা সম্ভব নয়। মনের মধ্যে একটা কৌতূহল নিয়ে রসিকবাবু ঘুমোতে গেলেন সেই রাত্রে। পরদিন সকালে ওরা বাড়ির আশপাশটা ঘুরে বেড়ালো। বাড়িতে লোকজন জমেছে। বাড়ির সামনের মন্দিরের আশেপাশে কাপড় দিয়ে বেশ খানিকটা জায়গা ঘেরা হয়েছে। ওখানেই পুজো হবে। মন্দিরে রং হয়েছে নতুন করে। মন্দিরটা খোলাই আছে। ওরা মন্দিরের সামনে দাঁড়িয়েছিল।
ঠিক তখনই দেখা গেল অমরেন্দ্রবাবুর বড় ছেলে অপূর্ববাবু গেটের দিক থেকে কাকে যেন অভ্যর্থনা করছে। দেখা গেল মাথার কাছে সামান্য টাক আর একটা ভুঁড়িও আছে। তার পরনের জামা কাপড় দেখে বেশ অভিজাত বলেই মনে হয়। হাসতে হাসতে সে এগিয়ে এলো সামনের দিকে। অমরেন্দ্রবাবু মন্দিরের সামনেই ছিলেন, তাছাড়া কাজের লোকেরাও সেখানে ছিল। অমরেন্দ্রবাবুর সঙ্গে সেই লোকটার যখন কথাবার্তা হলো, লক্ষ্য করল চাপা স্বরে অমরেন্দ্রবাবুর সঙ্গে লোকটা কিছুক্ষণ কথাবার্তা বলল। রসিকবাবু ইচ্ছে করেই অয়নকে প্রশ্ন করল, আচ্ছা অয়নবাবু, ওই লোকটি কে? অয়ন একবার দেখে নিয়ে বলল, এটাই তো শশাঙ্ক যাদব, যার কথা বাবা বলেছিল, যে বলেছিল ওই মূর্তিটা বাড়িতে রাখা ঠিক নয়, চুরি হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এই সেই লোক। বাবা, ভদ্রলোক কি করেন? কাঠের ব্যবসা আছে, আমাদেরও কাঠের ব্যবসা, তাই ভদ্রলোকের সঙ্গে বাবার বেশ পরিচয় আছে। তাছাড়া এখন তো সমস্তটাই দাদাই দেখাশোনা করে, আর মেজদাও দেখাশোনা করে, তবে তার এই সমস্ত কিছুতে মন নেই, সেই কথা তো আপনি আগেই শুনলেন। শশাঙ্ক বাবু কিন্তু একটু পরেই অপূর্ব বাবুর সঙ্গে এগিয়ে এলো রসিকবাবুর দিকে। কাছে এগিয়ে সে নমস্কার করতেই শশাঙ্ক বাবুর হাতের কয়েকটা সোনার আংটি চকচক করে উঠল। আরে নমস্কার নমস্কার, এই বাড়িতে পুলিশের গোয়েন্দার পা পড়লো কেন? কোনো ব্যাপার আছে নাকি? রসিকবাবু তাকে নমস্কার করে একদম ভালো মানুষের মতো মুখ করে বললেন, কি যে বলেন, আপনারা যখন এখানে আছেন তখন এখানে পুলিশের গোয়েন্দার দরকার হয় নাকি? আমার এমনি কোনো ব্যাপার নেই, ওই পুজো দেখতে আসা, ওই কালী পুজো আছে না এখানে, তার জন্যই আসা। অয়ন আর শ্রমিক ওর মুখের দিকে তাকায়। শশাঙ্কবাবু একটু হতচকিত হয়ে বলেন, কালী পুজো? কিন্তু কালী পুজো তো এখানে হয় না। আপনি কি রাধাকৃষ্ণের পুজোর কথা বলছেন নাকি? হ্যাঁ, এই দেখুন, একদম ভুল করে ফেলেছি। হ্যাঁ, ওই রাধাকৃষ্ণ পুজো। আচ্ছা আচ্ছা, জঙ্গলের দিকে আপনার যাতায়াত আছে? আছে, তবে খুব বেশি নয়। কেন বলুন তো? না, ভাবছিলাম একবার এখানে পুজো মিটে গেলে ওই জঙ্গলটা ঘুরে আসবো। বেশ, তো যাবেন না হয়, তাতে আর কি আছে। আমায় বললে আমি গাড়ির ব্যবস্থা করে দেবো। ওদিকে আমার বেশ চেনাশোনা আছে। শুনেছি জঙ্গলের চোরাশিকারীরা বেশ অ্যাক্টিভ, সেসবের কোনো খবর আপনার কাছে আছে নাকি? এই যে দেখেছেন, এক্ষুনি আপনি বললেন পুলিশের কাজে আসেননি, আপনি এসেছেন ঘুরতে, তারপরেও এত প্রশ্ন কেন? গোয়েন্দাবাবু, পুজো দেখতে এসেছেন, পুজো দেখুন না। ও জঙ্গল ঠিক আছে, ওখানে কোনো সমস্যা নেই। শশাঙ্কবাবু আসুন, বাবা আপনাকে ডাকছে। তাহলে চলি গোয়েন্দাবাবু। আবার যদি এই অদমকে মনে পড়ে তাহলে একবার যাবেন। আমার কথা বললেই যে কেউ আমার বাসা দেখিয়েও দেবে, আর জঙ্গলে ঘুরতে চাইলেও আমায় বলতে পারেন। তবে সাবধান, ওই জঙ্গলে কিন্তু মাঝে মাঝে চিতাবাঘকেও দেখা যায়। লোকটা চলে গেল। রসিকবাবু বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন লোকটার দিকে। তাই দেখে শ্রমিক বলে উঠল, এই কি ব্যাপার বলুন তো রসিকবাবু, কি এত ভালো করে লক্ষ্য করছেন বলুন তো? একটা ব্যাপার আমি খেয়াল করেছি, যেটা আপনারা খেয়াল করেননি। কি ব্যাপার? ভদ্রলোক নিশ্চয়ই পান খান। জর্দার গন্ধ মুখ থেকে বের হচ্ছিল, বারবার করে গন্ধ বেরোচ্ছিল। কথাটা বলে রসিকবাবু তাচ্ছিল্যের সাথে নিজের হাতটা মুখের সামনে দুবার নাড়িয়ে যেন গন্ধটা সরিয়ে দিতে চাইল। তারপর বিরক্তির সঙ্গে বলল, ধর, আপনারা এখানে থাকুন, আমি একবার ভেতরে যাই। অয়ন আর শ্রমিকের বারণ না শুনে রসিকবাবু একতলার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে এলো। তারপর যে কোন দিকে চলে গেল সেটা ওরা আর বুঝতে পারল না। ওদিকে মন্দিরের ভেতরে তখন মূর্তির আশেপাশে নতুন কাপড় টাঙানো হচ্ছে। মন্দিরের ভেতরটা কুচি কুচি কাগজ দিয়ে সাজানো হবে। মন্দিরের ভেতরে পুরোহিতের বাড়ির দুজন কাজের লোক ও মন্দিরের বাইরে কাজের যারা ছিল তারাও রয়েছে। এ যেন এক হই হই ব্যাপার। তবে এই সমস্ত কিছুর মধ্যে রসিকবাবু কিন্তু একতলার ঘরে এসে পকেট থেকে মোবাইলটা বার করে কাকে যেন ফোন করলেন। বললেন, খুব সাবধানে কাজ করতে হবে। আমার মনে হয় আজ রাতের দিকে একবার 2-1 জন লোক পাঠিয়ে জায়গাটা দেখা দরকার।
আরে না না, আরে না না, এখন নয়। আমি না বললে কিছু করা যাবে না। এখন না, এখন না, আগে ব্যাপারটা লক্ষ্য রাখুক, তারপরে। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, কেউ যেন বুঝতে না পারে। এমন সময় জয়িতা সিঁড়ি দিয়ে নেমে আসছিল। রসিকবাবুকে এভাবে ফোনে কথা বলতে দেখে সে একটু অবাক হয়। পায়ের শব্দ পেয়ে রসিকবাবু পেছনের দিকে ঘুরে তাকিয়েছিলেন। ততক্ষণে তিনি ফোনটা কেটে দিয়েছেন। কি ব্যাপার রসিকবাবু, সবাই তো বাইরে রয়েছে, আপনি এখানে? ওই আসলে ওই একটু বাড়িতে ফোন করেছিলাম। আসলে এই গিন্নি ফোন করেছিল, বুঝতেই তো পারছেন ম্যাডাম, এইভাবে একা একা বাইরে এসেছি। আসলে তাছাড়া আমাদের শ্রমিকবাবু, অয়নবাবু, এদেরকে দেখতে হচ্ছে না, তাই আসলে গিন্নি বড্ড চিন্তা করছে। জয়িতা এবার না হেসে পারল না, বলল, অয়ন আর শ্রমিককে আবার আপনার দেখতে হচ্ছে কেন? ওদের আপনি দেখছেন কেন? আরে কি যে বলেন, এই এমন একটা জায়গা, চারপাশের লোকজন ঘুরে বেড়াচ্ছে, তাছাড়া যে কেউ সুযোগ পেলেই ওই মূর্তিটা চুরি করে নিয়ে যায় বলছে না। আমার একটু দেখা দরকার তো সবটা, তাই না? আপনার কি মনে হয় ওই মূর্তিটা চুরি হতে পারে? নকল মূর্তিটা দেখেই যেন আসলের মতো মনে হচ্ছে। মনে হচ্ছে মাথার ওই নীলকান্ত মণি দুটো আসল। তাহলে আসলটা দেখতে কেমন হবে বলুন তো? চোর যদি একবার চুরি করতে পারে তাহলে ওটার দাম অনেক পাবে। অন্তত আমার এই সম্পর্কে ধারণা নেই। আপনি বরং এই অয়নবাবুকে একবার জিজ্ঞাসা করুন। কথাটা বলে রসিকবাবুর যেন কি একটা মনে পড়ে গেছে, এমনভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। মনে মনে হাসল, তারপর বাইরের দিকে এগিয়ে গেল। রসিকবাবু কিন্তু দোতলায় যায়নি। সে দোতলায় যাওয়ার যে সিঁড়ি আছে তার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। এ সময় উপরে কেউ নেই। নিচে নেমে এসে আবার একতলা লম্বা বারান্দা দিয়ে সে অন্য পাশে হাঁটতে লাগলো। এই সময় তার দেখা হলো অনিন্দর সাথে। রসিকবাবুকে আলাদা পেয়ে সে বলল, আমার এখানে ভালো লাগে না। এখানে কি আছে বলুন তো? এই কাঠের ব্যবসা, জঙ্গল আর ওই পুরনো বাড়ি। কতবার বাবাকে বলেছি সমস্ত কিছু বেচে দিয়ে কলকাতায় চলে যাই। সেখানে তো ভাই রয়েছে, ভাইয়ের সাহায্যে কোথাও একটা বাড়ি আমরা ঠিক কিনে নিতে পারবো। তারপরে সেখান থেকে ওদিকে কত সুবিধা। আর এখানে এমন একটা গ্রাম, এর মধ্যে আমরা পড়ে আছি। রাতের দিকে অর্ধেক সময় এখানে ইলেকট্রিসিটিও থাকে না। কিন্তু আপনার বাবা এখান থেকে যেতে চাইছেন না কেন? ওই যে, এটা আমার ঠাকুরদা তৈরি করেছিল। তাছাড়া বাড়ির সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবা মা তাই এই বাড়ি থেকে কোথাও আর যেতে চান না। আমায় যদি জিজ্ঞেস করেন আমি কলকাতায় যেতে চাই কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ, যেতে চাই। কিন্তু আপনি বলুন, এভাবে বাবা মাকে ছেড়ে কি আমরা যেতে পারি? আচ্ছা, শুনেছি আপনাদের বাড়ির একটা দামি মূর্তি আছে। ওই যে মন্দিরে যেটা আছে ওটা তো দামি অনেক। ওই মূর্তিটা বিক্রি করে বাড়ি কিংবা ব্যবসার উন্নতি করছেন না কেন? এই কথাটা আমি বাবাকে অনেকবার বলেছি। শুধু শুধু মূর্তিটাকে এভাবে আটকে রেখে তো কোনো লাভ নেই। তাছাড়া কবে চুরি হয়ে যাবে, তার চেয়ে ওটা বিক্রি করে দিয়ে সেই টাকায় আমরা কলকাতায় ভালো একটা বাড়ি কিনতে পারবো। তাছাড়া এত বড় বাড়ি এখানে রয়েছে, এটা জলের দরে বিক্রি করা ছাড়া তো আর কোনো উপায় নেই। রসিকবাবু আর অনিন্দবাবু সিঁড়ির ধাপের একপাশে দাঁড়িয়ে কথা বলছিল। সামনের দিকে সকলেই দাঁড়িয়ে আছে। দূর থেকে অয়ন একবার ওদের দেখতে পেয়ে বলল, রসিকবাবু এর মধ্যেই সবার সঙ্গে গল্প জমিয়ে ফেলেছে। সবার সঙ্গে কথা বলতে বলতে এমনভাবে মিশে যায় যেন মনে হয়। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। রসিকবাবু তো মেজদার সঙ্গে যে নেহাত গাল গল্প করছে না, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তুই লোকটাকে বুঝতে পারলি না এখনো? লোকটা এখানে আসার পর থেকে কিছু একটা বুঝতে পেরেছে। দেখছিস না, মাঝে মাঝে ফোন নিয়ে কার সঙ্গে কথা বলছে। তাছাড়া সবকিছু যেন ভালোভাবে দেখতে চেষ্টা করছে। এখান থেকে গিয়ে লোকটা কিন্তু দোতলায় যায়নি, একতলার বারান্দা ধরে ঘুরে বেড়াচ্ছিল। কি বলছিস তুই? কিন্তু রসিকবাবু কি বুঝতে পারলো বলতো? মূর্তি তো এখন এখানেই আছে, মূর্তির তো কোনো ক্ষতি হয়নি। জানি না, তবে এই লোকটার ব্যাপার স্যাপার কিন্তু আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। এই লোকটা হচ্ছে নিজে চলবে ডালে ডালে, অথচ কাউকে গাছের কাছেও ঘেঁষতে দেবে না।
রসিকবাবু অনেকক্ষণ ধরে অনিন্দবাবুর সঙ্গে কথা বলল। তারপর মহেন্দ্রবাবু সামনের দিকে নেমে গেলে উঠে গেল উপরের দিকে। তারপর ছাদে এসে দাঁড়ালো। ছাদটা বেশ বড়। ওখান থেকে চারপাশের সব কিছু ভালোভাবে দেখা যায়। ছাদের সামনের দিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছাদের এক পাশ ধরে হাঁটতে হাঁটতে বাড়ির চারপাশটায় ভালো করে দেখল। পেছনের দিকে এসে কি যেন একটা ভালো করে লক্ষ্য করল। পিছনের দিকের পাঁচিল পেরিয়ে খানিকটা জঙ্গল মতো জায়গা, তারপরে খানিকটা ফাঁকা জমি, তারপরে একটা রাস্তা চলে গেছে সামনের দিকে। এই রাস্তাটার একদম বাইরের দিকে 3 জন লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে একজনকে চেনা চেনা বলেই মনে হলো ওনার, আর ওটা শশাঙ্ক যাদব। আরেকজন অমরেন্দ্র বাবুর বড় ছেলে অপূর্ব হবে। কিন্তু আরেকটা লোককে তাকে যেন চিনতে পারলেন না রসিকবাবু। তারপর লোকগুলো এদিক ওদিক তাকাচ্ছে দেখে ছাদের আলসের গায়ে লুকিয়ে পড়ল রসিকবাবু। ঠিক তখনই শেরের ঘরের দরজার কাছে উদয় হলো অয়ন আর শ্রমিক। কি ব্যাপার বলুন তো, লুকাচ্ছেন কেন? কথাটা বলে সামনের দিকে এগিয়ে যেতে ওদেরকে নিচু হতে বললেন রসিকবাবু। ওরা নিচু হয়ে রসিকবাবুর কাছাকাছি এসে পড়েছে। এমন সময় বললেন, আরে অয়নবাবু, শ্রমিকবাবু, আপনারা এই নিচু হয়ে ওখানে যাওয়ার চেষ্টা করছি যদি পাখিটাকে ধরা যায়। এসব গাল গল্প না অন্য কোথাও দেবেন। আপনি কি সন্দেহ করছেন বলুন তো? সন্দেহ করছি আপনাদের কথা শুনে পাখিটা উড়ে যাবে। এই যা চলে গেল। রসিকবাবু উঠে দাঁড়ালে দূরের দিকে তাকিয়ে দেখলেন, আর অপূর্ববাবুর সঙ্গে লোকটা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগিয়ে আসছে। কি মনে হতে রসিকবাবু তাড়াতাড়ি বললেন, অয়নবাবু আপনারা ছাদে থাকুন, আমি এক্ষুনি আসছি, যাবো আর আসবো। ওদের অবাক করে দিয়ে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রসিকবাবু সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তারপরেই ওরা দেখতে পেল রসিকবাবু নিচের দিক দিয়ে নেমে মন্দিরের দিকে না গিয়ে বরং গেটের দিকে এগিয়ে গেল। গেটের কাছে একটা টুলের উপর বসে রয়েছে দারোয়ান রঘুবীর। কি যেন একটা কথা রঘুবীরের সঙ্গে বেশ কিছুক্ষণ বলল, আর ঠিক তখনই অমরেন্দ্রবাবু বড় দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকছে। কিন্তু সেই ব্যাপারটা ওদের চোখে পড়ল না। ওরা রসিকবাবুকে ভালো করে লক্ষ্য করতে লাগলো। একটু পরে রসিকবাবু দারোয়ানের কাছ থেকে ফিরে এসে আবার মন্দিরের সামনে গিয়ে এমনভাবে দাঁড়িয়ে দেখতে লাগলো যেন অনেকক্ষণ ধরেই মন দিয়ে কিছু দেখছিলেন। শ্রমিক আর অয়নের মতো জয়িতা আর মল্লিকাও কিন্তু বুঝতে পেরেছিল রসিকবাবু কিছু একটা ভাবছে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর রসিকবাবুর ঘরে গিয়ে ওরা 4 জন দেখল রসিকবাবু বিছানায় লম্বা হয়ে শুয়ে একটা পায়ের উপর একটা পা তুলে পা নাচাচ্ছে। কি ব্যাপার রসিকবাবু, আপনাকে বেশ খুশি খুশি বলে মনে হচ্ছে আজ। ধরতে পেরেছি, বুঝলেন তো, ধরতে পেরেছি। কি ধরতে পেরেছেন? ধরতে পেরেছি বললে ভুল বলা হবে, জানতে পেরেছি ওই রাজা কৃষ্ণচন্দ্র তারই একজন কারিগরকে দিয়ে ওই রাধাকৃষ্ণ মূর্তি তৈরি করিয়েছিলেন, এবং ওই যে নকল মূর্তিটা তৈরি হয়েছে সেই নকল মূর্তিটা কিন্তু ওই কারিগরের এক বংশধরই তৈরি করেছে। বাবা, এত খবর আপনি জোগাড় করলেন কোত্থেকে? আপনারা কি ভাবেন বলুন তো, আমি কি সারাদিন পেট পুড়ে খাই আর ঠ্যাং নাচাই? না না, ওসব নয়, মাঝে মাঝে এগুলো একটু একটু খোঁজ খবর রাখতে হয়, বুঝলেন। এই অয়নবাবু, আমরা জঙ্গলে কবে যাব? উফ, সেই এক কথা। আরে কালকে তো পুজো, কালকের দিনটা অন্তত যেতে দিন। তারপর পরশুদিন তো খাওয়া দাওয়া রয়েছে, তার পরের দিন না হয় আমরা যাব। জঙ্গলে গিয়ে আমরা হরিণ দেখবো, চিতাবাঘ দেখবো, কিন্তু হাতি দেখবো না, আর হাতির পিঠে চাপবো না। রসিকবাবুর কথা শুনে মল্লিকা আর জয়িতা মুখ চাপা দিয়ে হাসতে লাগলো। তাই দেখে অয়ন বলল, তোমরা বুঝতে পারছো না, লোকটা বড্ড চালাকি করে। এমন নাটক করবে যাতে কিছুই বোঝা না যায়, কিন্তু তলে তলে অনেক কিছুই। হঠাৎ করে রসিকবাবুর মুখটা কেমন যেন হয়ে গেল। গম্ভীর গলায় অনেক আস্তে আস্তে বললেন, এই বাড়িতে এমন অনেকে আছে যারা ঠিকঠাক নয়, তাদের অন্য কোনো একটা উদ্দেশ্য আছে।
নিশ্চয়ই এই বাড়িতে কিছু একটা হবে। রসিকবাবু যখন এমন গম্ভীর গলায় কথাগুলো বলে তখন ওরা জানে কিছু একটা সন্দেহ করেই রসিকবাবু কথাটা বলেছে। তাই শ্রমিক বলল, জানেন তো রসিকবাবু, আমারও মনে হয়েছে কাজের জন্য যে লোকগুলো এসছিল তারা যেন একটু বেশি কৌতূহলী। মাঝে মাঝে এদিক ওদিক যাচ্ছে, বাড়ির ভিতরে দু একজন ঢুকে পড়ছে, কাজ ছেড়ে তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কাজের লোকদের ঠিক করছে বরদা, তাই বাবা সেই ব্যাপারটায় মাথা ঘামাচ্ছে না। কাজের লোকেরা কিছু করবে বলে তো মনে হয় না। অমরেন্দ্রবাবু কিন্তু কাউকে ভরসা করেন না। বড় ছেলে, মেজো ছেলে, এমনকি ছোট ছেলে, সরি, অয়নবাবু কিছু মনে করবেন না। তিনি কিন্তু কারোর উপরে ওই মূর্তির ব্যাপারে আর এই বাড়ির ব্যাপারে ভরসা করতে পারেন না। কিন্তু তারপরেও তিনি এতটা রিস্ক কেন নিচ্ছেন? উনি কি দেখতে চাইছেন আসলে কে মূর্তিটা চুরি করতে পারে? কিন্তু কিন্তু মূর্তিটা যদি বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় তখন? এই রসিকবাবু, ধানাই বানাই ছেড়ে আসল কথাটা বলুন তো। আমিও তো সেটাই চাইছি। একবার মূর্তিটা বাড়ির বাইরে বের হোক, তারপর। কি হ্যাঁ, কি ভাবছিলেন রসিকবাবু? আমাদের একটু বলুন না। ভাবছি পরশু থেকে তো পুজো আরম্ভ, তার আগে হাতে রইল আর একদিন, তাহলে কালকেই শেষ সুযোগ। কিসের শেষ সুযোগ রসিকবাবু? এই যে আমিষ খাওয়ার। বলছি, আজ তো পোলাও আলুর দম খাওয়ালেন আপনারা, কিন্তু আজ রাতে তো মাছ খেলাম না, কালকে মাছ পাওয়া যাবে? ওরা কেমন যেন অবসন্নের মতো বিছানার পাশে বসে পড়ে বলল, ও আপনি মাছের ঝোল নিয়ে থাকুন, আমরা চলি। হ্যাঁ, বড্ড ঘুম পেয়েছে। কি রে শ্রমিক, যাবি তো নাকি? চল। চল জয়িতা। রসিকবাবু আজ আর আমাদের বলবেন না কিছু। আসি রসিকবাবু, শুভরাত্রি। ওরা আবার নিজের ঘরে চলে গেল। রসিকবাবু কিন্তু ঘুমোতে গেলেন না। তিনি বেশ কিছুক্ষণ জেগে রইলেন। তারপরে ঘরের আলোটা নিভিয়ে দিলেন। ঘরের আলো নিভিয়ে ঘরের দরজা খুলে দরজার একপাশে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপরে প্রথমে মাথাটা বাইরে বের করলেন। তারপর আস্তে আস্তে তিনি বেরিয়ে গেলেন এক পা করে। দরজার কাছে গিয়ে দাঁড়ালেন চুপ করে। তারপর গুনে গুনে চতুর্থ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিলেন। ভেতর থেকে কথা ভেসে এলো, কে? আমি অমরেন্দ্রবাবু, একবার দরজাটা খুলুন তো। পুজোর দিন কিন্তু দত্তবাড়ির চেহারাটা একদম বদলে গেল। পুজোর জায়গাটা কাগজ, ফুল আর মালা দিয়ে সাজানো হয়েছে। চারপাশে সকলেই বেশ খুশি খুশি। সকাল থেকে তোড়জোড় চলছে। সন্ধ্যার পর রাধাকৃষ্ণের পুজো হবে। সারাদিন রসিকবাবু যে কোথায় ঘুরে ঘুরে কাটালো তা ওরা বুঝতে পারল না। বিকেলের দিকে তার সঙ্গে দেখা হলো খেতে বসে। কিন্তু খেতে বসেও মাঝখানে দুবার ফোনটা বেজে উঠল রসিকবাবুর। তাই দেখে বাধ্য হয়ে একসময় অমরেন্দ্রবাবু বললেন, রসিকবাবু, আপনি তো পুলিশের চাকরি করেন, সে নয় বুঝছি, এখন ফোনটা বন্ধ করে রাখুন। ওইটার সুযোগ নেই অমরেন্দ্রবাবু। পুলিশের চাকরিতে আমরা খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই বন্ধ রাখতে পারি, কিন্তু ফোন বন্ধ করে রাখা যাবে না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রসিকবাবু উঠে গেলেন। বাইরে একান্তে মোবাইলে কার সঙ্গে যেন কথা বলতে লাগলেন। বলছি তো আর 2 দিন, আশা করছি যা হবার 2 দিনের মধ্যেই হয়ে যাবে, তারপরে না আমি থাকবো তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুলে নিন। তুলে নিলেই সমস্ত ব্যাপারটা বেরিয়ে আসবে, আর পাহারা একটু বাড়িয়ে দিলেই হবে। তবে সাবধান, যেন কেউ বুঝতে না পারে। সন্ধ্যের সময় পুজো শুরু হলো। অয়নার শ্রমিকের মাঝখানে রসিকবাবু দাঁড়িয়ে পুজো দেখতে লাগলেন। চারপাশটা আলোয় ঝলমল করছে, ঘণ্টার ধ্বনি হচ্ছে,
মন্দিরের ভিতর থেকে পুরোহিতের কথা ভেসে আসছে। মন্দিরের সামনে অনেকে রয়েছে, অমরেন্দ্রবাবু, তার স্ত্রী, অন্যদিকে অপূর্ববাবু, মহেন্দ্রবাবু, সকলেই আছে। হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে বাইরের দিক থেকে একটা গুলির শব্দ ভেসে এলো। গুলির শব্দ শুনে ততক্ষণে সকলেই কেমন যেন ভয়েতে দৌড়দৌড়ি শুরু করেছে। সে এক অদ্ভুত অবস্থার তৈরি হলো। কিছুক্ষণের মধ্যে শব্দ, দৌড়াদৌড়ি, চিৎকার, এসব কিছুর মাঝেই অমরেন্দ্রবাবু বলতে লাগলেন, আরে আরে আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। হরিদাস, আলোর ব্যবস্থা করতো। এ কি হলো? একটা জেনারেটর তো ছিল, তাহলে হরিদাস জেনারেটরটা? অয়ন হরিদাসের খোঁজে এগিয়ে গেল গেটের দিকে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পরে জেনারেটরের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে আলো আবার ফিরে এলো। সকলেই প্রথমটায় আলো ফিরে আসতে বেশ ধাতস্থ হয়েছিল। ছিটকে ছড়িয়ে পড়েছিল সকলে। কেউ কেউ বাড়ির একতলায়, কেউ কেউ মন্দিরের একপাশে, সবাই ছড়িয়ে রয়েছে। পুরোহিত মশাইয়ের নজরে প্রথম এলো ব্যাপারটা। তিনি মন্দিরের দিকে তাকিয়ে মূর্তি কোথায় গেল বলে আর্তনাদ করে উঠলেন। অষ্টধাতুর মূর্তি, এক হাতের বেশি বড় নয়। রাধাকৃষ্ণের আরও একটা মূর্তি পুজোর জন্য তৈরি করা হয়েছিল, সেটা আর অষ্টধাতুর মূর্তিটা সামনে বসানো ছিল। সেই মূর্তিটা এখন আর নেই। অমরেন্দ্র বাবু এবং বাকি সকলে উৎকণ্ঠার সাথে মন্দিরের দিকে তাকিয়ে দেখল, সত্যি মন্দিরের ভিতরে মূর্তিটা নেই। কি, একটু আগেও তো মূর্তিটা এখানেই ছিল, তাহলে গেল কোথায়? আরে বাবা, মূর্তিটা গেল কোথায়? কোথায় গেল? তাকে দেখতে পাচ্ছি না কেন? দেখা গেল রসিকবাবু নেই, আর তার সঙ্গে দেখা গেল রঘুবীরও নেই। হরিদাস গিয়ে জেনারেটর চালিয়েছিল, কিন্তু মূর্তি না পাওয়ায় বাড়িতে হইচই পড়ে গেছে। কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই রসিকবাবু আবার ফিরে এলেন। তার সাথে পুলিশ কনস্টেবল, এবং তাদের হাতে কি যেন একটা রয়েছে, একটা অদ্ভুত কালো ছোট যন্ত্র মতো। রসিকবাবুকে দেখতে পেয়ে অমরেন্দ্র বলে উঠলেন, বলেছিলাম না আপনাকে আমার মূর্তি চুরি হবে? দেখলেন তো, দেখলেন তো, সবার সামনে দিয়ে একেবারে দিনের আলো এভাবে মূর্তিটাকে চুরি করে নিয়ে গেল। বলুন তো, বলুন তো, কে 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 আবার এই সর্বনাশ করলো? একবার বলুন তো। চিন্তা করবেন না অমরেন্দ্র বাবু, আপনার মূর্তিকে চুরি করেছে সেটা আমি ঠিক বলে দিতে পারবো, অন্তত যদি সে এখানেই থাকে তাহলে। এখানে তো মূর্তিটা কোথাও নেই, তাহলে মূর্তিটা কে চুরি করেছে আপনি বলে দিতে পারবেন? হ্যাঁ পারবো, শুধু তার জন্য আপনাদের হাতগুলো আমায় একবার পরীক্ষা করতে হবে। চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি পুলিশের লোককে কাজে লাগিয়ে দিচ্ছি। এই যাও তোমরা, সকলের হাতগুলো আলোর কাছে পরীক্ষা করে দেখো। পুলিশ এসে সকলের হাতেই সেই কালো বাক্সে আলো ফেলে দেখল। এমনকি অয়নার শ্রমিকও বাদ গেল না। একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল কিন্তু। মন্দিরের পুরোহিত, মন্দিরের ভেতরে থাকা অপূর্ববাবু এবং অনিন্দবাবুর স্ত্রী দুজনের হাতে লাল আলো ফুটে উঠল। তবে সেই আলো আরও একজনের হাতে ফুটে উঠতে দেখা গেল, অপূর্ববাবুর হাতে। সেদিকে তাকিয়ে রসিকবাবু বললেন, অপূর্ববাবু, কাজটা যে আপনি করেছেন বোঝাই যাচ্ছে, কিন্তু মূর্তিটা এই অল্প সময়ের মধ্যে কোথায় সরালেন বলুন তো? এই আবার কেমন কথা? আমি ওই মূর্তি সরাতে যাব কেন? তাছাড়া ওই মূর্তিটা তো... মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, কারণ ওই মূর্তির গায়ে আমরা আগে থেকেই একটা তরল লাগিয়ে রেখেছিলাম। মূর্তিটাকে স্নান করানোর পরে সেই তরলটা তার গায়ে লাগানো হয়েছিল। এমনভাবে লাগানো হয়েছিল যে মূর্তির গায়ে হাত দিলে মনে হবে যে মূর্তিটা এখনো ভিজে, কিন্তু ওই তরল হাতে লেগে থাকলে তারপর এই লাইট ডিটেক্টর দিয়ে হাত দেখলেই তাতে লাল আলো ফুটে উঠবে। হ্যাঁ, তবে জিনিসটা খুব বেশিক্ষণ কাজ করবে না, ওই মিনিট 10। তবে তার মধ্যেই তো কাজটা হয়ে গেছে। কিন্তু রসিকবাবু, ওই মেশিনে তো পুরোহিত মশাই এমনকি বৌদি দুজনের হাতে। আরে অয়নবাবু, বুঝতে পারলেন না? ওরা তো মন্দিরের পুজো করছে, মূর্তিটা 2-1বার ধরতে হয়েছে। তাছাড়া আপনার বৌদিদের তো সে কাজটাই করতে হয়েছে।
তাই ওদের হাতে ওই তরলটা লেগেছে। কিন্তু পুজোর কাজে যারা নিযুক্ত ছিল না তাদের মধ্যে একমাত্র অপূর্ববাবুর হাতেই ওই তরলটা লেগেছে। এখন বলুন অপূর্ববাবু, মূর্তিটা কোথায় পাঠিয়েছেন? বাইরে যে পাঠিয়েছেন তা আমি জানি, কারণ রঘুবীর বাড়ির গেটের কাছে ছিল না, সে ছিল বাড়ির বাইরে ওই গাছতলায়, যেখানে আপনারা সেদিন দাঁড়িয়ে কথা বলছিলেন। মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি অপূর্ব, তুমি চেয়েছিলে মূর্তিটা চুরি করে নিয়ে তারপর সেই মূর্তির টাকায় নিজের ব্যবসা বড় করবে, তা আমি জানি। আমার এই ব্যবসাটা যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তার পিছনে সবচেয়ে বড় হাত তোমারই। তুমি চাও না এই ব্যবসাটা আমার নামে থাকুক। এই শশাঙ্ক বাবুর সঙ্গে হাত মিলিয়ে তুমি এই কার্য করেছো, তা আমি জানি, কিন্তু তাই বলে নিজের বাড়ির ওই রাধাকৃষ্ণের মূর্তি চুরি করবে তা আমি জানতাম না। পুলিশের লোক এসেছিল। অপূর্ববাবু আর বেশি কিছু বলতে পারলেন না, শুধু বললেন, হ্যাঁ আমি চুরি করেছি, কিন্তু ওটা আমাদের পরিবারের সম্পত্তি। আমি ওই মূর্তি বিক্রি করে তার টাকা আমাদের পারিবারিক ব্যবসার কাজেই লাগাতাম। ব্যবসাটা ভেঙে পড়েছে, এখন বেশ কিছু টাকা না লাগালে হবে না বাবা। কিন্তু তার জন্য আমার বাবা টাকাই দিতে চায় না। আমি কি করতে পারি তাহলে? কেন দেবো অপূর্ব? তোমার জন্য এই ব্যবসাটা ভাঙতে বসেছে। তুমি টাকা নিয়ে ঠিক কি কাজে লাগাও তা আমি জানি না। যথেচ্ছভাবে টাকা উড়িয়ে দেওয়া এবং আরও অন্যান্য অভ্যাস তোমার আছে। বৌমা আমার সব কিছু বলেছে, শুধু বৌমার মতন একটা মেয়ে তাই তোমার সঙ্গে এখনো রয়েছে। তাছাড়া বৌমার মুখের দিকে তাকিয়ে এতদিন তোমায় কিছু বলিনি আমি। আমার কি মনে হয় জানেন তো স্যার, শশাঙ্কবাবুর বাড়িতে একবার সার্চ করলেই ওই মূর্তিটা বেরিয়ে আসবে। কথাটা বলে রসিকবাবু মোবাইলটা বের করে কাকে যেন নির্দেশ দিলেন শশাঙ্কবাবুর বাড়িতে তল্লাশি করতে। তবে অপূর্ববাবু, আপনার নিজের বাড়ির মূর্তি, তারপর এত বুঝে শুনেও আপনি নকল মূর্তিটা চুরি করলেন। এবার যেন সবাই একসঙ্গে অবাক হয়ে গেল। অয়ন বলল, নকল? কিন্তু আজ সকালেই তো পরিবারের সদস্যদের সামনে এই একতলার ঘরের ওই সিন্দুকের দরজাটা খুলে আসল মূর্তিটা বার করা হলো। বার করা হয়েছে ঠিকই, কিন্তু আজ সকালে যে মূর্তিটা সিন্দুক থেকে বার করা হয়েছে সেটা যে নকল সেটা কেউ বুঝতে পারেনি। তাহলে আসল মূর্তিটা কোথায় ছিল? অমরেন্দ্রবাবু, আমিই বলছি। কাল রাতেই সিন্দুক থেকে আসল মূর্তিটা বার করে ওই মন্দিরে রাখা হয়েছিল। খোদ গৃহকর্তার সঙ্গে পরামর্শ করেই এটা ঠিক করা হয়েছিল আগে। মানে কাল রাত থেকে টানা আমাদের চোখের সামনে আসল মূর্তিটা ছিল? না, কাল রাত্রের দিকে মূর্তিটা বদলানো হয়েছে। আজ সকাল থেকে দুপুরের একটু আগে পর্যন্ত আসল মূর্তিটা আমাদের চোখের সামনে ছিল, নকলটা তারপরে বদলানো হয়েছে। কি অপূর্ববাবু, কিছু বলবেন মনে হচ্ছে, বলেই গেল। নকল মূর্তি চুরি করার জন্য, সেটাও নিজের বাড়ির মূর্তি নেওয়ার জন্য আশা করি আপনি আমায় কোনো শাস্তি দিতে পারবেন না। কিন্তু আমি দিতে পারবো। আজ থেকে আমার সমস্ত ব্যবসা আমি নিজে দেখাশোনা করব। অনিন্দ যে এখানে থাকতে চায় না এবং আমার ব্যবসা দেখাশোনা করতে চায় না তা আমি জানি। ও সম্পত্তি আমি ওকে বুঝিয়ে দেবো পরে। ও কলকাতায় গিয়ে বাড়ি কিনে সেখানেই থাকবে। অয়নের সম্পত্তিও আমি তাকে বুঝিয়ে দেবো। আমি আর কাউকে চাই না। আমি আমার স্ত্রীকে নিয়ে একাই থাকবো। তোমরা তোমাদের সমস্ত ব্যাপারটা নিজের মতন করে গুছিয়ে নিও। সমস্ত সম্পত্তি আমি সবাইকে ভাগ করে দেবো, কিন্তু এই বাড়িটা আমার নামে থাকবে। না বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কাল রসিকবাবুর সঙ্গে কথা বলে সবটা বুঝতে পেরেছি। কলকাতায় থাকি কিংবা এখানে থাকি, সমস্তটা আসলে একই। আমি কলকাতায় যা ব্যবসা করব ভেবেছিলাম সেটা না হয় এখানেই করব। তোমার ব্যবসায় আমি হস্তক্ষেপ করব না। আমি নিজের মতো নতুন ব্যবসা করব। আমার সম্পত্তিও চাই না, কিন্তু আমি এখানেই থাকতে চাই। আমি চাইলেও এখানে থাকতে পারবো না বাবা, তবে কথা দিচ্ছি বছরে অন্তত দুবার আমি এখানে আসব। আমার কাজের ট্রান্সফার যদি এদিকে কাছাকাছি হয় তখন আমি এখানে চলে আসবো থাকার জন্য। আর জয়িতার সঙ্গে বিয়েটা হয়ে গেলে তারপরে জয়িতা তো এখানেই থাকবে। রসিকবাবু বোধহয় কিছু একটা আগে ধরতে পেরেছিলেন, তবে আমাদের কোনো কিছুই বলতে চাইছিলেন না। ধুর, ওসব বাজে কথা। আপনি আইনের অধ্যাপক, আপনি সবই ধরতে পেরেছিলেন। আপনি শুধু এমনি এমনটা বলেন আমি জানি স্যার। আচ্ছা অয়নবাবু, এই কাল তাহলে আমরা জঙ্গলে যাচ্ছি?
আপনার জঙ্গলে যাওয়ার বড্ড তাড়া। কাল তো এদিকে খাওয়া দাওয়া হবে, সকালে তো আমাদের কোনো কাজ নেই, সকালে আমরা জঙ্গলে যেতেই পারি। এরপরে পুজোয় আর বিঘ্ন হলো না। আসল মূর্তি এনে পুজো হলো। পুলিশ শশাঙ্কবাবুর বাড়িতে তল্লাশি করে মূর্তিটা পেল না, কিন্তু শশাঙ্কবাবুর বাড়ির কাছাকাছি থেকে রাত্রের দিকে মূর্তিটা পাওয়া গেল। কিন্তু শশাঙ্কবাবু নিরুদ্দেশ। পরদিন সকালে অয়ন সমস্ত ব্যবস্থা করল। ওরা জিপে করে 3 জন জঙ্গলে গেল। একটা গাড়ির ব্যবস্থা করে জঙ্গলের মধ্যে ওরা ঘুরতে লাগলো। একসময় রসিকবাবু হরিণ দেখে বললেন, ওই দেখো না হরিণ। সাবধান, এখানে চিতা বাঘও দেখা যেতে পারে কিন্তু। রসিকবাবু আর কিছু না বলে মোবাইলটা তুলে নিয়ে কাকে যেন ফোন করে বললেন, জঙ্গলের মাঝখানে যে রাস্তাটা আছে ওই পথ ধরে সোজা চলে এসেছি। অয়ন আর শ্রমিক অবাক হয়ে গেল। একটু পরেই জঙ্গলের অন্য পাশ দিয়ে আরো 2টো জিপ বেরিয়ে এলো। মাঝখানে ওদের জিপ, পাশে 2টো পুলিশের জিপ সোজা চলতে লাগলো ভেতরের দিকে। অয়ন অবাক হয়ে বলল, কি ব্যাপার বলুন তো রসিকবাবু, এগুলো কি হচ্ছে? আর একটুখানি অপেক্ষা করুন, তারপরে সব বলবো। কিন্তু পুলিশের জিপ জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট দিকে চলতে লাগলো। একজন বারবার ওদের পথ দেখিয়ে নিয়ে চলছিল জঙ্গলের ভেতরে। যদিও জঙ্গল ঘন হয়ে পড়েছে, ওইদিকে হরিণের দল বেশি। সেখানে গিয়ে একটা অস্থায়ী ক্যাম্পের মতো তাঁবু দেখে মনে হলো এখানে রাতের বেলা কারা যেন ছিল। আশেপাশে পুলিশের দল তল্লাশি করতে করতে 2 জনকে ধরতে পারল। তাদের মুখ থেকেই বার করা গেল বাকিদের কথা। তবে এর মধ্যে যাকে পাওয়া গেল তাকে এখানে পাওয়ার আশা ওরা কেউ করেনি। শশাঙ্কবাবুর সঙ্গে চোখাচোখি হতে সে বলল, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না রসিকবাবু। কাজ আমি সবসময় ভুলই করি, আর আমি কি করবো বলুন তো স্যার? পুলিশের লোকে তো আমায় বললো আপনি এখানে এসে লুকিয়ে আছেন, তাই এখানে চলে এলাম। আপনি জানতেন অপূর্ববাবু সব কথা স্বীকার করে দেবে, তাই আপনি এখানে পালিয়ে এলেন। ভাবলেন এখানে লুকিয়ে থাকবেন, কিন্তু আমি তো আগে থেকেই আপনার উপর নজর রেখেছিলাম। এমনকি জঙ্গলের আশেপাশেও পুলিশের পাহারা ছিল। আমার উদ্দেশ্য ছিল গোটা চোরাচালান চক্রটাকে ধরা। তার মাথা যে আপনি, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। সেদিন বাড়ির ছাদ থেকে দেখলাম আপনি বাড়ির বাইরে বেশ খানিকটা দূরে অপূর্ববাবু আর একটা লোকের সঙ্গে কথা বলছেন। সেই লোকটার পোশাক দেখে মনে হলো শিকারীর মতো। তারপর লোকটা কোথায় চলে গেল বুঝতে পারলাম না। তখনই মনে হলো জঙ্গলের সঙ্গে আপনার কোনো একটা সম্পর্ক আছে। তারপর আপনি বললেন এদিকে আপনাকে সকলে চেনে, এমনকি জঙ্গলের মধ্যে ঘোরার ব্যবস্থাও আপনি করতে পারবেন। যান, আপাতত জেলখানায় ঘোরাঘুরি করুন এইবার। শশাঙ্কবাবুকে পুলিশ ধরে নিয়ে গেল। ফেরার পথে শ্রমিক বলল, ঘোরার জন্য এখানে এসেছিলেন তো? এখন কিন্তু ব্যাপারটা কেমন মনে হচ্ছে। সেদিন যখন আপনার বাড়িতে আপনার টেলিফোনটা এলো, তখন কি সত্যি আপনি ছুটির কথার জন্যই বলেছিলেন, নাকি অন্য কিছু? রসিকবাবু নিজের মাথার চুল ঠিক করতে করতে বললেন, না না শ্রমিকবাবু, আমি সত্যি সত্যি এখানে আপনাদের সঙ্গে ছুটি কাটাতে এসেছিলাম। তবে কি আর বলবো, ঢেকি অন্ধকারেও ধান ভাঙে, সেই হলো আমার অবস্থা। অয়ন এবার আর হাসি চাপতে না পেরে বলে উঠল, ওটা অন্ধকারে নয়, স্বর্গে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আপনারা কত জানেন, আমি কিছুই জানি না। ওই পুলিশের লোকেরাই তো খবর দিল শশাঙ্কবাবু এখানে আছে, তাই তো আমি একবার দেখতে এলাম। হরিণ তো দেখলাম, চিতাবাঘার চোখে পড়ল না, তাই দেখে যাই। আবার রসিকবাবুর মোবাইলটা বাজলো। তিনি মোবাইলটা ধরে চাপা স্বরে কি যেন কথা বললেন। তারপর বললেন, বাবু, ঘোরা হয়ে গেছে। কদিন একদম খেতে পারিনি, দেখছেন না কেমন শুকিয়ে গেছি। আজ একটু ভালো করে খেতে হবে। ভাই শ্রমিক, রসিকবাবুর ভুঁড়িটা কেমন ফুলেছে দেখ। এটাও যদি শুকিয়ে যাওয়া বলে মনে হয়, তাহলে আমাদের নিজেদেরকে কি বলা উচিত বলতো? সবসময় আমার ভুঁড়ির দিকে নজর, ওই জন্যই বারে বারে শুকিয়ে যাচ্ছে। না, আমি ওদিকটা ঘুরে বসি।
অয়ন আর শ্রমিক দুজনে একসঙ্গে হো হো করে হেসে ওঠে। রসিকবাবু, আজকের দুপুরের মেনুতে কি আছে জানেন তো? কি কি আছে? ওই 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 মেনুর নাম শুনেই রাগ গলে গেল তো। শুনুন তাহলে। হ্যাঁ, থাক থাক, এখনই শুনে সারপ্রাইজ নষ্ট করবো না, তখন বরং কবজি ডুবিয়ে খাও। তবে খাওয়া দাওয়ার পর বিকেলে চলুন সকলে মিলে ওদিকে চাপড়ামারি জঙ্গল সাফারি করে আসি, আর মূর্তি নদীতেও একবার ঘুরে আসবো। ভাগ্যে থাকলে হাতিও দেখা হয়ে যাবে, কি বলেন? বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। এই না হলে রসিকবাবু, 3 cheers ফর জঙ্গল সাফারি, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখক সুকান্ত দাসের কলমে রসিকবাবুর গোয়েন্দাগিরি সিরিজের দ্বিতীয় কাহিনী রসিকবাবু ও মূর্তি রহস্য। গল্প পাঠে অভিক সাহা, বিভিন্ন চরিত্রে অংশগ্রহণে রসিকবাবুর ভূমিকায় সৌরভ সাহা, রসিকবাবুর স্ত্রী ও কন্যার ভূমিকায় দেবস্মিতা, শ্রমিকের ভূমিকায় সৌরভ রায়, শ্রমিকের স্ত্রী মল্লিকার ভূমিকায় শিউলি, অয়নের ভূমিকায় শুভ, অয়নের বান্ধবী জয়িতার ভূমিকায় প্রাহী, অয়নের বাবা অমরেন্দ্রবাবুর ভূমিকায় দীপম, অয়নের মা রাজেশ্বরী দেবীর ভূমিকায় বর্ণিশা, অয়নের বর্দা অপূর্বর ভূমিকায় দীপম, অয়নের মেজদা অনিন্দর ভূমিকায় শ্রীরূপ, গল্পের খলনায়ক শশাঙ্কবাবুর ভূমিকায় বুবাই, ভৃত্য হরিদাস এবং দারোয়ান রঘুবীরের ভূমিকায় সৌরভ সাহা। গল্পটির নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরো একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানে রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।